আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের জুম মিটিংয়ে স্পেশাল চাইল্ড কেয়ারের পক্ষ থেকে। আমি সাইদ আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা জানেন যে স্পিচ থেরাপির গুরুত্ব আপনারা জানেন যে অটিজম সহ অন্যান্য এনডিডি ডিসঅর্ডারগুলোতে যে প্রয়োজন হয়ে থাকে স্পিচ থেরাপির, সেটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। মূলত আমাদের আজকের বিষয়টি হচ্ছে অটিজম ব্যবস্থাপনায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির ভূমিকাটা কি, সে বিষয়ে কথা বলতে চাচ্ছি এবং কিভাবে কখন আমাদের স্পিচ থেরাপিস্টদের সহযোগিতা প্রয়োজন এবং তারা সাধারণত কি করে থাকেন এবং তার ফলাফল কি হয়ে থাকে সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে আছেন ফেইথ বাংলাদেশের হেড অফ থেরাপিউটিক ইউনিটের প্রধান নবাগত দাস। উনি একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। আমি নবাগত দাস, আমি আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। ঠিক আছে, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় বের করে আমাদেরকে সময় দিচ্ছেন আজকে প্যারেন্টসদের সহযোগিতার জন্য আমাদের সবার। একটুখানি বলে নিই আমাদের স্পেশাল চাইল্ড কেয়ার সম্পর্কে, কারণ একেবারেই নতুন যেহেতু প্ল্যাটফর্মটা। আপনারা জানেন যে আমরা মাত্র কয়েক মাস হলো 4 জুলাই এবছরের 2020 থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আমি নিজে একজন বাবা, অর্থাৎ আমার বাচ্চার অটিজম রয়েছে, ওর বয়স 9 বছর 3 মাস। তো আমরা এক জায়গায় ফিল করেছি যে যেহেতু সবাই এই কথাটা বলে থাকেন যে অটিজম সহ আরো যে এনডিডি বিষয়গুলো রয়েছে, বিশেষ করে অটিজম, তার ওরকম কোনো ধরা বাঁধা ওষুধ জাতীয় কিন্তু কিছু নেই বা ওই ধরনের ট্রিটমেন্ট নেই। তো এই জাতীয় বাচ্চার ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন একটা ভালো ম্যানেজমেন্ট প্রোটোকল। তো সেটার জন্যই আমি সহ কয়েকজন বাবা মা এবং আমাদের সাথে যারা শুভাকাঙ্ক্ষী শুরুতেই থেকেই যারা আছেন, আমাদের কয়েকজন পেশাজীবী যারা আছেন, থেরাপিস্ট আছেন, নিউট্রিশনিস্ট আছেন, সবাই মিলে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম প্রয়োজন যেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। আমরা প্যারেন্টস এবং প্রফেশনালদের মধ্যে একটা সমন্বয় তৈরি করতে পারি। আমাদের যে বিভিন্ন স্কুল রয়েছে সেই স্কুলের মাঝেও একটা সমন্বয় তৈরি করতে পারি। ঢাকার বাইরের যে অবহেলিত জায়গাগুলো যে আরো বেশি অবহেলিত, তাদেরকে আমরা একটা মেইন স্ট্রিমে আনার চেষ্টা করতে পারি। এবং সাথে সাথে এই জিনিসটাও আমাদের মাথায় এসেছে যে আমাদের দেশে যে ব্যাপারটা, আমরা যেভাবে আমাদের যে ম্যানেজমেন্ট প্রোটোকলটা চলছে, আমাদের দেখা উচিত যে বিশ্বের অন্যান্য দেশেও কিভাবে তারা তাদের এই জাতীয় বাচ্চাগুলো ট্রিটমেন্ট করে থাকে বা তাদের টেক কেয়ার করে থাকে। সে কারণে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা বাংলাদেশের বাইরেও ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এই দেশগুলোর প্রফেশনাল এবং প্যারেন্টদের সাথে কথা বলছি। আমাদের লিমিটেশন রয়েছে, আমাদের ব্যাপক লিমিটেশন রয়েছে, কারণ আমরা খুব ছোট একটা জায়গা থেকে শুরু করেছি। আমরা এখনো অনলাইনে আছি। ভাষার একটা সীমাবদ্ধতা রয়েছে, কারণ আমরা চাইলেই ইংরেজিতে কথা বলে এরকম পেশাজীবীদেরকে আমরা খুব সহজে আনতে পারছি না, কারণ সেটার বোধগম্যতার একটা ব্যাপার রয়েছে। তো সব মিলিয়েই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি যে এই ভিডিও বা এই আলোচনায় বা বাবা মা যে প্রশ্ন করতে পারেন, তাতেও যদি কিছুটা ভালো হয়, আমাদের বাচ্চাদের উপকার হয়, সেটা আমাদের সার্থকতা। আর এর সাথে একটুখানি যোগ করতে চাই যে আমরা একটা প্যারেন্ট ট্রেনিং চালিয়ে আসছি। তার একটা ব্যাচ শেষ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা সেকেন্ড ব্যাচ প্যারেন্ট যে পার্ট 1 সেটা আমরা গতকাল শুরু করেছি এবং পার্ট 2টা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। এবং আমাদের ট্রেনার হচ্ছেন আইএসআর, অর্থাৎ ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, ওয়েস্ট বেঙ্গলের প্রিন্সিপাল চৈতালি নাগ চৌধুরী, তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো এটাও আমি মনে করি যে প্যারেন্টদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, কারণ আমাদের জানা উচিত যে আমার বাচ্চাদের সাথে আসলে কি হচ্ছে, তাদেরকে বোঝা উচিত। তো এই ছিল একটা খুব ছোট্ট একটা ভূমিকা স্পেশাল চাইল্ড কেয়ার সম্পর্কে। আমি নবাগত দাস, আমি আপনার কাছে যেতে চাই, শুরুতেই আপনার সম্পর্কে জানতে চাই। আপনার যদি খুব ছোট করে একটা প্রোফাইল আমাদেরকে জানান, তারপর আমরা আমাদের মূল বিষয়ে চলে যাব। অবশ্যই। আমি নবাগত দাস, হেড অফ থেরাপিউটিক ইউনিট হিসেবে কাজ করছি ফেইথ বাংলাদেশে। ফেইথ বাংলাদেশ হচ্ছে একটি নট ফর প্রফিট অর্গানাইজেশন। আমরা এক্সক্লুসিভলি অটিজম নিয়ে কাজ করছি। আমাদের ফেইথ বাংলাদেশে অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অটিজম নিয়ে এই দুইটি সার্ভিস চালু আছে এবং ফিজিওথেরাপি সার্ভিসটাও চালু আছে। এটা ছাড়াও আমাদের ফেইথ বাংলাদেশে ব্রাইটাল লাইফ নামে আমরা হচ্ছে একটি স্পেশাল স্কুল রান করছি, যদিও এই মুহূর্তে আসলে করোনা পরিস্থিতির কারণে এটা আপাতত বন্ধ আছে।
ফেইথ বাংলাদেশের আগে আমি কাজ করেছি মিরপুর সিআরপিতে, সেটা 2014-15 সালের দিকে। তারপর আমি কাজ করেছি প্রয়াস ঢাকা ক্যান্টনমেন্টে। তারপর থেকে আমি হচ্ছে ফেইথ বাংলাদেশের সাথেই যুক্ত আছি। প্রধানত আমার বেশিরভাগ অটিজম বাচ্চাই আসলে দেখা হয়েছে অ্যাজ এ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। এতটুকু। এই আলোচনার সূত্র ধরেই আমরা আমাদের বিষয়টা যেতে চাই যে অটিজম ব্যবস্থাপনায় স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপির যে ভূমিকাটা, সেই বিষয়ে আপনার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, বাচ্চাগুলোকে আপনি রেগুলার দেখছেন, সেখান থেকে আমরা কথা শুনতে চাই যে সেটা ভূমিকাটা কি, আমাদের কখন যাওয়া উচিত, কি করা উচিত, এবং সেখানে বাবা মা বিশেষ করে ওই সেশনের বাইরে বাসায় কিভাবে বাচ্চাদেরকে হেল্প করতে পারে, এই বিষয়গুলো। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হচ্ছে, আমরা জানি যে আগে একটু অটিজম সম্পর্কে বলে নিই। অটিজম হচ্ছে আসলে একটা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, এটা আমরা সবাই জানি। এবং সত্যি কথা বলতে অটিজম তো আসলে কোনো রোগ নয়, এটা একটা আসলে কন্ডিশন। এটার আসলে কোনো ধরনের, আসলে সহজ কথা এটাকে আসলে ট্রিটমেন্ট বলা যাবে না, এগুলোকে বলতে হবে আসলে ম্যানেজমেন্ট। অটিজমের আসলে ম্যানেজমেন্ট আছে, বাট ইট হ্যাজ নো ট্রিটমেন্ট। সো অটিজমের ম্যানেজমেন্টে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনি ইয়াতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আসলে মেইনলি কি কাজ করে একটা অটিজম আক্রান্ত বাচ্চার ক্ষেত্রে, বাচ্চার ট্রিটমেন্টের ক্ষেত্রে? অটিজম আক্রান্ত বাচ্চার ক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট যে বিষয়গুলো নিয়ে কাজ করে, প্রধানত দুইটা বিষয়। একটা হচ্ছে অটিজম আক্রান্ত শিশুটির বোঝার ক্ষমতা বৃদ্ধি, এবং সে যা বুঝতে পারছে সেটাকে প্রকাশ করার ক্ষমতা বৃদ্ধি করা। সেটা আইদার ভার্বাল কমিউনিকেশন হতে পারে অথবা নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি, একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সম্ভবত শুধুমাত্র কথা বলা নিয়েই কাজ করে। বিষয়টা আসলে সবসময় তা না। বিষয়টা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট মেইনলি ফোকাস করে টোটাল কমিউনিকেশনের উপরে। সেখানে হচ্ছে আমরা জানি যে আসলে আমরা যে কমিউনিকেট করি তার মধ্যে প্রায় 60-70% হচ্ছে আসলে নন ভার্বাল কমিউনিকেশন। তার বাকি 40% হয়তো সেটা ভার্বালি আমরা কমিউনিকেট করি। তো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি শুধুমাত্র স্পিচ নিয়ে কাজ করে না, ওভারঅল কমিউনিকেশন নিয়ে কাজ করে। নট অনলি কমিউনিকেশন ডেলিভার করা, কমিউনিকেট করা, বাট অলসো কমিউনিকেশনটা বোঝা। সো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট অটিজমের ম্যানেজমেন্টের ক্ষেত্রে। জি, আমরা কি প্রশ্নে যাব, না আমরা কিছুক্ষণ আলোচনায় থাকবো? আরো প্রশ্ন যেতে পারি, সমস্যা নেই। প্রশ্নে যেতে পারি, এই জন্যই বলছি যে বেশ অনেকজন যুক্ত হয়েছেন। তারা তো মেইনলি আমি মনে হয় প্রশ্নের জন্য এসে আমরা একবার জিজ্ঞেস করে নিতে পারি, তারপর আমরা তো আবার আলোচনা আসতেই পারি, সমস্যা নেই। আমি আমাদের যারা আজকে আমাদের জয়েন করেছেন, সম্মানিত প্যারেন্ট, অথবা আমি সব জানি না সবার সম্পর্কে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নবাগত দাসের কাছে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা প্রশ্ন নিতে চাই। জি, প্রিয়াঙ্কা। জি, আপনি প্রশ্ন করুন। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? আমরা যদি প্রশ্ন না আসে আমরা মনে হয় আলোচনা আমার ছেলের হ্যাঁ, আমার ছেলের বয়স 5.5 বছর। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি 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 জি। হ্যালো, জি বলেন, শুনতে জি পাচ্ছেন? বলছি, বলুন, শুনতে পাচ্ছি। ওনার কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে কি? ওনার সম্ভবত কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে। আপনি যদি কন্টিনিউ করতে চান, আপনি আলোচনা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা,
আমি যেটা বলতে চাচ্ছিলাম, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে মানে স্পিচ অটিজমে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নিয়ে আর কি। তো যেটা বলছিলাম যে আসলে আমরা কিন্তু স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে আমরা কিন্তু বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং এ আগে আসলে আমরা ফোকাস করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই বাংলাদেশের পার্সপেক্টিভে প্যারেন্টসরা সবার আগে একটা জিনিস চিন্তা করেন, বা আমাদের কাছে যখন আসেন তারা একটা কথাই সবার আগে বলেন, সেটা হচ্ছে আমার বাচ্চা কথা বলবে কখন। কিন্তু আমাদের মনে হয় একটা জিনিসে আসলে ফোকাস দেওয়া বেশি দরকার, যে আমার বাচ্চাটা আসলে বুঝতে পারছে কতটুকু। আমাদের কাছে যে বাচ্চাগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে প্যারেন্টস এসে অনেক ক্ষেত্রেই বলে যে আমার বাচ্চা সবকিছু বোঝে, সে ইনস্ট্রাকশনও অনেক ক্ষেত্রে ফলো করছে, কোনো কিছু আনতে বললে মাঝে মধ্যে এনে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে আমি একটা জিনিস আমি বলতে চাই যে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে বাচ্চারা আসলে সিচুয়েশনাল কিউ ইউজ করে সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করে। যেমন বাচ্চার বাবা রেডি হচ্ছে, এই সময় বাচ্চাকে বলা হলো যে বাবা তুমি জুতো নিয়ে আসো, বাচ্চা ঠিকই জুতো নিয়ে আসো। হ্যাঁ, তো বাচ্চার বাবা বা ফ্যামিলি মেম্বাররা মনে করছে যে আচ্ছা বাচ্চা তো তার মানে ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছে, কথাটা তো বুঝতে পেরেছে, এই কারণেই সে ইনস্ট্রাকশনটা ফলো করতে পেরেছে। কিন্তু সেই একই বাচ্চার ক্ষেত্রে যদি দেখা যায় অনেক ক্ষেত্রে যে দুপুর বেলা খেতে বসার আগে যদি বাচ্চার বাবা বাচ্চাকে বলে যে বাবা জুতাটা নিয়ে আসো, তো সেই ক্ষেত্রে বাচ্চা নিয়ে আসে আসলে প্লেট। তো আসলে মেইনলি যে জিনিসটা হচ্ছে আসলে বাচ্চা সময় এবং অনেক ক্ষেত্রে এনভায়রনমেন্ট বা সিচুয়েশনটা বুঝে কাজ করে ফেলে। তো সেই ক্ষেত্রে আমরা প্যারেন্টসরা চিন্তা করে, এখানে পাজল হয়ে যায় অনেক ক্ষেত্রে যে আমার বাচ্চা মনে হয় সব কথা বোঝে কিন্তু সে কোনো কারণে বলছে না। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে বাচ্চাটা অনেক ক্ষেত্রেই সিচুয়েশন বুঝে কাজটা করে ফেলছে, যে কারণে আমাদের কাছে হয়তো মনে হতে পারে যে বাচ্চা আসলে কথাটা বোঝে। হ্যাঁ, তো আসলে অনেক ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সে আমরা যেটা দেখেছি যে আসলে বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রেই সিচুয়েশনটাকে ফলো করে, যে কোন সিচুয়েশনে আসলে কি বলা হয়েছে। কারণ অটিজম আক্রান্ত বাচ্চাদের কিন্তু আসলে ইন্টেলিজেন্সের কিন্তু সমস্যা থাকে না, তারা কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট। তারা খালি জাস্ট যেটা করে যে হয়তো এই যে এটা একটা কলম, এই জিনিসটাকে আমরা মানুষরা এটাকে আমরা কলম বলি, এই জিনিসটা সে বোঝে নাকি। সে হয়তো জানে যে এটা একটা জিনিস, এই জিনিসটা দিয়ে কাগজে বা এই জায়গায় এরকম করতে হয়, কিন্তু এই যে জিনিসটাকে আমরা কলম হিসেবে ডিফাইন করি, বা সাউন্ডটার সাথে অবজেক্টটার যে রিলেশনশিপ, কলম সাউন্ডটার সাথে এই যে কলম অবজেক্টটার যে রিলেশনশিপ, বা এই যে লেখা শব্দটার সাথে অ্যাক্টিভিটিটার যে রিলেশনশিপ, বেশিরভাগ ক্ষেত্রেই এই বাচ্চাগুলো কিন্তু এই জিনিসটা ধরতে পারে না। কিন্তু ওদের কিন্তু মেইনলি সিচুয়েশন বুঝতে কোনো সমস্যা থাকে না। হ্যাঁ, তো আমরা অনেক ক্ষেত্রেই মনে করি যে বাচ্চা হয়তো অনেকে মনে করি যে বাচ্চা সবই বোঝে, আবার অনেকে মনে করি বাচ্চা কিছুই বোঝে না। আসলে বিষয়টা নির্ভর করে বাচ্চার উপরে। তো আমরা অ্যাজ এ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আমরা সবার আগে এই কারণে আমরা ফোকাস করি আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। তো আসলে আমার মতে যে কোনো বাচ্চার ট্রিটমেন্টের আগে সবার প্রথমে আগে জিনিসটা ফোকাস করা দরকার যে আমার যে ট্রিটমেন্ট প্ল্যানটা করছে সেটা কি আসলে রিয়েলিস্টিক কিনা, বা আমি যেই জিনিসটা চিন্তা করছি যে সেটা কি আসলে এই মুহূর্তে অ্যাচিভেবল কিনা। বেশিরভাগ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক থেরাপিস্টদেরকেও দেখেছি যে এই বাচ্চাটার আন্ডারস্ট্যান্ডিং এখনো ডেভেলপ করেনি, কিন্তু কাজ চলছে কিন্তু তাকে নিয়ে সেই স্পিচ নিয়ে। যেমন একটা বাচ্চা এখনো তার বাবা বা মাকে এখনো চিনতে পারে না, কে বাবা বা কে মা সেটা চিনতে পারে না, কিন্তু তাকে আসলে বলানোর চেষ্টা করা হচ্ছে বাবা মাম্মা। এই ক্ষেত্রে আমার একটু দ্বিমত আছে, কারণ যদি বাচ্চাটা আসলে না বোঝে তাহলে আসলে বলবে কি, আর যদি ওটাকে বলা হয় বললেও সেটা কিন্তু আসলে তোতা পাখি হওয়া ছাড়া কিছু না। সো
প্যারেন্টসদের প্রতি আমার একটা মানে আর্জি থাকবে যে সবার আগে স্পিচের পিছনে না দৌড়ে আগে খেয়াল করেন যে বাচ্চার আসলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কতটুকু। আচ্ছা আচ্ছা, অনেক 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 ধন্যবাদ। আমি মানে এখানে খুব দ্রুত আমি একটু একটু বলি যে খুব দ্রুত মানে খুব চমৎকার দুটো পয়েন্ট বলেছেন। একটা হচ্ছে যে আপনার এই যে বাবা-মা মানে আমরা যারা স্পিচের জন্য খুব ব্যস্ত হয়ে যাই যে স্পিচ আসবে কবে, কেন কথা বলছে না, এটা একটা ব্যাপার। এখানে মনে হয় আরেকটা জিনিস এটার সাথে সংশ্লিষ্ট একটা ব্যাপার থাকতে পারে। যেহেতু আমাদের সাধারণ জ্ঞানে আমরা যেটা শুনি যে একটা পার্টিকুলার এইজের পরে বাচ্চারা আর কথা বলে না বা কথা বলবে না। এই ধরনের কথা বলা হয়। হ্যাঁ? সেটা কতটুকু সত্য বা আসলে কি একটা পার্টিকুলার এইজের পরে কথা বলার সম্ভাবনাটা কমে যায়? নাকি কথা বলবেই না সে, এই জিনিসটা আস্তে, আস্তে ইয়ে হয়ে যায়। তো সেটা একটা ভয় সম্ভবত আমাদের মধ্যে কাজ করে যে আমরা খুব ব্যস্ত হয়ে যাই যে দ্রুত কথা বলাইতে হবে। জি। এবং এবং 2017 সালের একটা আমি গবেষণাপত্র পড়েছিলাম, একটা জার্নাল পড়েছিলাম। 2017 সালের একটা রিসার্চে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে সায়েন্টিস্টরা পেয়েছেন, এটা একটা সিস্টেমেটিক রিভিউ ছিল। সেটার মধ্যে প্রায় 13 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চা, অটিজম আক্রান্ত বাচ্চা কিন্তু কথা বলতে পারে। 2017 সালের রিসার্চে এটা আমি পেয়েছি যে 13 বছর পর্যন্ত একটা বাচ্চা আসলে কথা বলতে পারে। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখেছি, বাচ্চা কিন্তু আমার 10 বছর বয়সে গিয়েও কথা বলেছে। হ্যাঁ? কিন্তু সেটা কখন? যখন বাচ্চার সেই পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং এবিলিটিটা তৈরি হয়েছে তখন, তার আগে না কিন্তু। হ্যাঁ? স্পিচ এমন একটা জিনিস, আমরা যেটা কমনলি করি, স্পিচ আনার জন্য প্রেশার ক্রিয়েট করতে থাকি। নরমালি প্রেশার ক্রিয়েট করতে হয়, বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতে থাকি। কিন্তু স্পিচ আসলে এমন একটা জিনিস যেটা আসলে আপনি প্রেশার ক্রিয়েট করতে করে আসলে ডেভেলপ করতে পারবেন না। আপনি মেইনলি ফোকাস, আমি বলবো আমাদের মেইনলি ফোকাস করা উচিত ল্যাঙ্গুয়েজে, আন্ডারস্ট্যান্ডিং। একটা সময় বাচ্চা যখন কমিউনিকেশনের গুরুত্বটা বুঝতে পারবে, আলটিমেটলি সে কমিউনিকেট করার চেষ্টা করবে। হ্যাঁ, তবে সব সময় অটিজম, কিছু বাচ্চা আছে নন ভার্বাল অটিজম, এটা সত্য। কিছু বাচ্চার হয়তো কখনোই স্পিচ আসবে না, কিন্তু আমরা সেই সব বাচ্চাদের ক্ষেত্রে স্পিচের দিকে ফোকাস না করে আমরা কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনের দিকে নজর দিতে পারি। আমরা কিন্তু অগমেন্টেটিভ অল্টারনেটিভ কমিউনিকেশনের দিকে নজর দিতে পারি। আমরা কিন্তু সেটার কি অন্যান্য পার্টিকুলার কোনো এইজ আছে যে একটা পার্টিকুলার সময়ের পরে বা এত বছরের পরে আমাদের পেক্স বা আপনার যে ইয়ার এএসসি বা এগুলোতে আমরা কাজ শুরু করতে পারি, সেটা কি পার্টিকুলার কোনো এইজ আছে? নরমালি আমরা অ্যাজ আ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আমরা মোটামুটি 7 থেকে 8 বছর পর্যন্ত আমরা দেখি যে আসলে যে বাচ্চাটার কতটুকু স্পিচ আসার সম্ভাবনা কতটুকু দেখা যাচ্ছে। যদি আমরা দেখি যে এই বাচ্চাটার স্পিচ কোনোভাবেই আমরা ডেভেলপ করতে পারছি না, দেন আমরা অল্টারনেটিভ ওয়েতে থিঙ্কিং করা শুরু করি। এটা ছাড়াও অগমেন্টেটিভ এন্ড অল্টারনেটিভ কমিউনিকেশন, এএসসি, যে আমরা সবসময় শুধুমাত্র নন ভার্বাল, আমরা বাচ্চার কমিউনিকেশন আসার কোনো সম্ভাবনা নাই একেবারে এই কারণেই এএসসি ধরিয়ে দিচ্ছি বাচ্চাকে, বিষয়টা কিন্তু তাও না। রিসার্চ যেটা বলে অগমেন্টেটিভ এন্ড অল্টারনেটিভ কমিউনিকেশন কিন্তু আসলে বাচ্চার এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, সেটা ভার্বাল এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজকে ফস্টারিং করতে সাহায্য করে। সো সো আসলে বিষয়টা এরকম না যে কোনো একটা বাচ্চাকে অগমেন্টেটিভ অল্টারনেটিভ কমিউনিকেশন দেওয়া হয়েছে তার মানে এটা যে বাচ্চা আসলে আমরা কথা বলার আশা ছেড়ে দিয়েছি। বিষয়টা আসলে এরকম। প্যারেন্টসরা হয়তো এরকম একটা ভয় কাজ করে উনার, যাচ্ছে মেশিনে চলে যাচ্ছে মানে হচ্ছে মানে একেবারে সাধারণ ভাষায় যে লেম্যান ল্যাঙ্গুয়েজে যেটা যাচ্ছে, ও তাহলে মেশিন দিয়ে ও আর কথা বলবে না। জীবন কথা বলবে। না, কথা কিন্তু বলা রিসার্চ যেটা বলে আসলে, রিসার্চ যেটা বলে যে আসলে অল্টারনেটিভ এন্ড অগমেন্টেটিভ কমিউনিকেশন আসলে বরং ভার্বাল কমিউনিকেশনকে ফস্টারিং করে। তার মানে সেটা তো পাশাপাশি চলতেই পারে। জি, ওটা পাশাপাশি চলতেই পারে। আচ্ছা। জি, ওটা আর পাশাপাশি। কথা বলা বা আপনাদের ভাষায় যে ছেলেটা কথা বলে বা তার স্পিচ আছে, সেটাকে আমরা কি বলবো? এখন একটা বাচ্চা মাঝে, মাঝে কথা বলে। তাকে বলতে বললে বলে। নিজে থেকে ২-১ টা শব্দ বলে হঠাৎ, হঠাৎ। একটা সেন্টেন্স দিয়ে সে কমিউনিকেট করে না। সেটাকে কি আমরা স্পিচ থাকা বলবো? সেটাকে আমরা কথা বলা বলবো?
স্পিচের ইয়েটা ডেফিনেশনটা আগে জানতে হবে। স্পিচ হচ্ছে আমরা যে ভার্বাল মুখ দিয়ে শব্দ ক্রিয়েট করে আমরা কোনো কিছু প্রকাশ করা, সেটা হচ্ছে স্পিচ। সেটা যদি মিনিংফুল হয় দেন সেটা স্পিচ হবে। সো বাচ্চা যদি কোনো কিছু একটা বা দুইটা শব্দ দিয়েও যদি আসলে বলার চেষ্টা করে, কোনো কিছু বোঝানোর চেষ্টা করে, যেমন যদি বাচ্চা বলে যে ভাত, তাহলে এটাকে আমি অ্যাজ এ স্পিচ হিসেবে ধরে নেব। হ্যাঁ, তবে তার স্পিচ এটাকে আমি বলবো যে এক্সপ্যানশন হয়নি। সেটা হচ্ছে তার এখনো সে কি বলবো সেন্টেন্স লেভেলে বা কনভারসেশন লেভেলে এখনো যায়নি, সে এখনো ওয়ার্ড লেভেলে আছে। আসলে স্পিচ ডেভেলপমেন্টেরও বেশ কয়েকটা ধাপ আছে, যেমন হচ্ছে সবার প্রথমেই তো একটা বাচ্চা কিন্তু সবার শুরুতেই কনভারসেশন লেভেলে কথা বলবে না। প্রথমে বাচ্চা শুরু করবে হচ্ছে আপনার ওয়ার্ড লেভেলে, তারপরে সেটা যাবে ফ্রেজ লেভেলে, সেটা হচ্ছে হয়তো ওয়ার্ডের সাথে একটা বা দুইটা ওয়ার্ড যোগ করে সেটা একটা, এটাকে সেন্টেন্সও বলা যাবে না, সেন্টেন্স বাক্যাংশ বলতে পারি। বাক্যাংশের পরে তারপরে বাক্য বলা শুরু করবে, তারপরে হচ্ছে বাচ্চা কনভারসেশন করার মতো এবিলিটি। কনভারসেশনের পরেও কিন্তু আরো বিষয় আছে, যেমন হচ্ছে টপিক মেইনটেনেন্স। সে কনভারসেশন করছে কিন্তু সে কি আসলে আমার সাথে টপিকটা মেইনটেইন করতে পারছে? তো এগুলো আসলে স্টেপ বাই স্টেপ। যদি একটা বাচ্চার সিঙ্গেল ওয়ার্ডে সে কমিউনিকেট করতে পারে, তাহলে হয় না আমরা তাকে ট্রাই করব, অবশ্যই আমরা তাকে ট্রাই করব যে আমরা তাকে কনভারসেশন লেভেলে কিভাবে যাওয়া যায় সেটার জন্য। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অনেক সময় বাচ্চারা, প্যারেন্টসরা কমনলি বলে যে বাচ্চা হচ্ছে বোঝে কিন্তু কথা বলতে চায় না। এইখানে আসলে একটা ইস্যু আছে যে প্যারেন্টসরা বা আমরা যারা অ্যাডাল্ট, আমরা অনেক ক্ষেত্রেই আসলে বাচ্চাকে সেই কমিউনিকেশন করার মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে পারি না। এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে পারি না, এই কারণে বাচ্চার আসলে কমিউনিকেশনের কোনো নিডস থাকে না। যেমন যেটা আমরা দেখি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই নাস্তা দিয়ে দেওয়া হলো বাচ্চাকে খিদে লাগার আগে, তারপর হচ্ছে গোসলের টাইম হয়েছে, টাইমলি ওকে গোসল করিয়ে দিলাম, সবকিছু আমি চাওয়ার আগেই বাচ্চা পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে তার কমিউনিকেশন করার দরকার কত? তার তো কমিউনিকেশন না করলেও চলে, কারণ সে চাওয়ার আগেই জিনিস পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে সে আসলে কমিউনিকেট করতে চাইবে কেন, সেটা একটা বিরাট ইস্যু। তো আমরা আসলে বাচ্চাকে কতটুকু স্পিচ স্টিমুলেটিং এনভায়রনমেন্ট দিতে পারছি সেই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। যে আমরা আসলে বাচ্চাকে সেই কমিউনিকেট সে যতটুকুই করতে পারে, হয়তো সে একটা দুইটা ওয়ার্ড দিয়েই কমিউনিকেট করতে পারে, কিন্তু আমরা আসলে কতটুকু অপরচুনিটি দিচ্ছি তাকে কমিউনিকেট করার, সেটা কিন্তু একটা বিরাট ইস্যু। জি, আমি অনেক চমৎকার একটা বলছি। একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। কিছুদিন আগে এরকম একটা অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম প্যারেন্টদের সাথে। সেখানে একটা বাচ্চার সাথে কথা বললাম। পরে ওর বাবা বাচ্চাটাকে আপনার এখানে নিয়ে আসলো আমাদের সামনে, কথা বললাম। আমি কথা বললাম ওর সাথে। বাচ্চাটার বয়স ১৭ বছর। ও বাইরে থাকে। হ্যাঁ, বাইরে থাকে। এর আগে এসছে দেশে ১ বার ২ বার। ছেলেটা নিয়ে কি কথা বলে? কিন্তু আপনি তখন যেটা বললেন যে টপিক মেইনটেইন করা বা মিনিংফুল সে কথা বলতে পারে না। সে কিন্তু কথা বলে যাচ্ছে। আচ্ছা, ওর একটা ন্যাকটা কি, ওর একটা আগ্রহের জায়গা হচ্ছে ফ্লাইটের ইনফরমেশন। ও নেটে বসে কোন ফ্লাইট কোথায় যাচ্ছে সবগুলো ঘাটাঘাটি করে। আমি যখন আসলো, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তুই বাংলাদেশে এসেছিলে? হ্যাঁ। তারপরে ও আমাকে জিজ্ঞেস করছে, তুমি ইংল্যান্ডে আসছিলে? আমি বলছি হ্যাঁ। তুমি কোথায় আসলে? আমি বলছি হিথ্রোতে। এই যে বললাম হিথ্রো, এরপরে তার ওর লাইনে চলে গেল। কোন এয়ারলাইনে আসছিলা, কোন ফ্লাইটে আসছিলা, ব্যাস এবার সব ফ্লাইটের গল্প। আমি তাকাইছি ওর দিকে, মানে ও গল্প করে যাচ্ছে ফ্লাইটের, কোন ফ্লাইট কবে কোত্থেকে ছাড়ে, কোনটা ভালো কোনটা খারাপ, তুমি কি কাতার এয়ারলাইনে উঠছিলা, মানে ও কিন্তু ওর ইয়ের মধ্যে নাই। আমি কিন্তু ওর সাথে কথা বলতে চাচ্ছিলাম অন্য বিষয়গুলো নেই, সেগুলো নিয়ে কোনো, অথচ সে কিন্তু সেন্টেন্স বলে যাচ্ছে, শব্দগুলো পরিষ্কার বাংলা বলছে, চমৎকার। তাহলে এই যে বিষয়টা, এটা তো মিনিংফুল হলো না, মিনিংফুল কমিউনিকেশন হলো না। সেটা মেইনলি এখানে ক্ষেত্রে আমরা স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আমরা যেটা করি সেটা হচ্ছে, যেহেতু বাচ্চার ইন্টারেস্ট হচ্ছে ফ্লাইট রিলেটেড জিনিসগুলোতে, আমরা ওকে টপিক মেইনটেনেন্স বা তার টপিক মেইনটেনেন্স শেখানোর জন্য আমরা যেটা করতে পারি যে আমরা প্রথমে ওই টপিকটাতে ঢুকবো। আচ্ছা, সে যেহেতু
ফ্লাইট নিয়ে কথা বলতে চাচ্ছে, ওকে ফাইন, হুম, আমিও তার সাথে ফ্লাইট নিয়ে কথা বলবো এবং আস্তে আস্তে ওই ফ্লাইট থেকে আমরা অন্য কোনো দিকে সেটাকে টার্ন করানো যায় কিনা সেই জিনিসটা ট্রাই করবো। right. যেমন আমরা বলতে পারি এরকম যে হ্যাঁ, ফ্লাইটে ফ্লাইটে তো বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়, হুম, হুম, হুম। খাবার দেওয়া হয়, আচ্ছা তুমি কি ধরনের খাবার খেয়েছিলে সেখানে? হ্যাঁ, হয়তো থাই এয়ারওয়েজে আমাকে একটা আপেল দিয়েছিল, আচ্ছা আপেলটার কালার কি ছিল তাহলে? এক্স্যাক্টলি, ও বুঝতে পারছি। আচ্ছা লাল, আচ্ছা আর কোন ধরনের খাবার, কোন ধরনের ফ্রুট লাল হতে পারে, আসলে তো আমরা কি চিন্তা করি। মানে বিষয় যেটা হচ্ছে, আমরা কমনলি যেটা চেষ্টা করি, অটিজম আক্রান্ত বাচ্চার টপিক যেটা, সেই আমরা টপিকটাকে থামিয়ে দিয়ে আমরা আমাদের টপিক গুলো ইম্পোজ করার চেষ্টা করি, যেটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই, মানে তারা কিন্তু আসলে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ তারা কিন্তু অলরেডি জানে যে সে যতটুকু কমিউনিকেট করতে পারার কথা সে সেই পরিমাণ কমিউনিকেট করতে পারে না। তারা কিন্তু অনেক বাচ্চাই আছে যাদের কিন্তু এই সেলফ অ্যাওয়ারনেসটা আছে, তারা কিন্তু জানে। তো আমরা যদি তাকে ওই সময় থামিয়ে দেই, তাহলে যেটা হবে যে সে কিন্তু আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আরো তো ফার্স্ট, আমরা যেটা আরো করতে আরো পারি, নিজের মধ্যে ঢুকে যায়, ওর যে নিজের হ্যাঁ জগৎ তার মধ্যে হ্যাঁ, চলে যায়। আপনার এই আচ্ছা আমরা যেটা করতে পারি যে ওকে ওকে না থামিয়ে আমরা বরং তার ওই অ্যাক্টিভিটিটাকে বা ওই সে যেই কথাগুলো বলছে সেই কথাগুলোকেই আমরা একটু ঘুরিয়ে মোর মানে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা, তার আস্তে মানে আস্তে ও আস্তে বলছেন আস্তে ওর অন্য টপিকে পছন্দের ঢোকা। টপিক থেকেই, ওর পছন্দের টপিকে থাকলে তো হ্যাঁ অন্যটা থাকবে। তাহলে ওর পছন্দের টপিক থেকেই হ্যাঁ আমাদের উদ্দেশ্য হবে যে ওর কমিউনিকেশনটা ডেভেলপ করার জন্য অন্যদিকে চ্যানেলাইজ করা। ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, অন্যদিকে আস্তে আমি আস্তে, আমি কিন্তু অবশ্য খুব কম অবশ্যই সময় কথা বলেছি। আমি কম কথা বলেছি। তবে মানে আমি খুব অবাক হয়ে যাচ্ছিলাম। আমিও ওর উত্তর দিয়ে যাচ্ছি। খালি খেয়াল করে দেখলাম যে ওর আপনার ওই ফ্লাইটেই সমস্ত আগ্রহ। এবং হ্যাঁ ওর বাবা বললেন যে ওরা ইংল্যান্ডে থাকেন। ওর বাবা বললেন যে আপনার ওর অলমোস্ট মুখস্থ যে কোন ফ্লাইট কোথায় যাচ্ছে না কি হচ্ছে ওই বিষয়গুলো। নবাগত একটা জিনিস খুব মানে চমৎকার একটা পয়েন্ট, যেটা আমি আগেও জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আপনি নিজে এসেছেন ওই জায়গাটাতে। সেটা একটা একটা বারবার আপনার আজকের এই আলোচনার মধ্যে বারবার আসছে, সেটা হচ্ছে যে প্যারেন্টদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা। তো এই জায়গাটা আমাদের তাহলে চিন্তা করতে হবে যে আমরা আসলে ভুল বুঝছি কিনা, যে আমার বাচ্চাটা সব বুঝে কথা বলে না। এই যে বোঝাটা, এই যে আমার যে আন্ডারস্ট্যান্ডিং বা আমি একটা জায়গায় চলে আসছি, আমি মনে করি যে এটাই আমার বাচ্চা সম্পর্কে আমার যে ধারণাটা এটাই ঠিক, এই জিনিসটাও ঠিক না। আমাদের প্রফেশনালদের সাথে কথা বলে এই জিনিসটা ঠিক করা উচিত যে ও আসলেই কি বুঝতে পারছে, কথা বলছে না, বা কি কারণে কথা বলছে, নাকি সেই এনভায়রনমেন্টটা নাই। আপনার যেটা বললেন যে সবকিছু রেডি করে আমরা ওর হাতে সামনে দিচ্ছি, আর এমনিতে ওর জি কথা না বলার একটা ইচ্ছা আছে ওর মধ্যে, তাহলে সেটা সে কাজে লাগাচ্ছে। জি, তাহলে যেহেতু ব্রেন তো কাজ করছে, এমন তো না ব্রেন কাজ অবশ্যই করছে। এইসব ক্ষেত্রে এই জন্য আসলে মানে আমরা অনেক ক্ষেত্রে আমরা থেরাপিস্টরাও করি যে আমরা প্যারেন্টসরা আসলে অনেক ক্ষেত্রে ওভার জেনারেলাইজ করে ফেলি যে আমার বাচ্চাটা আসলে সবকিছুই হয়তো বোঝে, সবকিছু কিন্তু বোঝে, কিন্তু আসলে 100% প্রপার অ্যাসেসমেন্ট ছাড়া কিন্তু আসলে বলা খুবই টাফ যে এই বাচ্চাটার আসলে ল্যাঙ্গুয়েজ এবিলিটি বা আন্ডারস্ট্যান্ডিং, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ বা আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি আসলে কতটুকু। কারণ আমরা যদি আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি ডেভেলপ করতে না পারি, এক্সপ্রেসিভ নিয়ে কাজ করাটা আসলে সরাসরি সহজ কথা আসলে বৃথা। কারণ ওখানে আমার ওখানে দাঁড়ানোর মতো কোনো প্ল্যাটফর্ম নেই। বাচ্চা যদি একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকে, দেন আমি সেটার উপর দাঁড়িয়ে আমি সেটাকে এনহ্যান্স করে সেটাকে আমি কমিউনিকেশন এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের দিকে যেতে পারি আস্তে আস্তে। কিন্তু সেক্ষেত্রে আগে সবার প্রথম যেটা দরকার যে একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের ফুল অ্যাসেসমেন্ট, যে আসলে বাচ্চার অবস্থানটা কোথায়, সেটা কি, তার কি আসলে মেইনলি এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের সমস্যা নাকি রিসেপটিভ ল্যাঙ্গুয়েজের সমস্যা। তো রিসেপটিভ ল্যাঙ্গুয়েজে যদি সমস্যা থাকে, এক্সপ্রেসিভ নিয়ে আসলে কাজ করে সেই পরিমাণ রেজাল্ট আসলে পাওয়া যাবে না। হয়ে যাবে। কারণ গ্রাউন্ডটাই তো সলিড হচ্ছে না। আমাদের একটা সলিড জি গ্রাউন্ড লাগবে প্রথমে। এবং জি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং লাগবে বাচ্চাটা সম্পর্কে যে ওর অবস্থাটা কি। আরেকটা জি জিনিস মনে হয় এখানে কাজ করে। এটা জাস্ট প্রসঙ্গক্রমে বলছি। সেটা আমাদের মধ্যে কাজ করে। আমিও প্যারেন্ট, আমি নিজেও প্যারেন্ট। সেটা হচ্ছে আমরা একটা বাচ্চার সাথে তুলনা করে ফেলি, জি কম্পেয়ার করে ফেলি যে ও আপনার বাচ্চাও তো এরকম কথা বলে, তাহলে আমার বাচ্চা এরকম কথা বলে। সুতরাং বাচ্চাগুলো তো আলাদা। এটা আমরা মুখে বলি, কিন্তু এটা কিন্তু আমাদের মাথায় থাকে না অনেক সময়। এই ক্ষেত্রে আমি 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 একটু ডক্টর স্টিভেন শোরের একটা উদ্ধৃতি বলতে চাই। ডক্টর স্টিভেন শোর একটা কথা বলেছেন, আমি জানি হয়তো ডক্টর স্টিভেন শোরকে অনেকেই চেনেন। জি। সেটা হচ্ছে উনি নিজে হচ্ছে অ্যাডেলফ ইউনিভার্সিটি
ইউএস এর, উনি হচ্ছে একজন প্রফেসর, প্লাস উনি নিজেও হচ্ছে অটিজম আক্রান্ত ছিলেন, আছেন এখনো ইনফ্যাক্ট। তো উনি যেটা বলেছিলেন, whenever you have seen a child with autism, you have seen a child with autism. অর্থাৎ আপনি যদি একটা অটিজম আক্রান্ত বাচ্চা দেখে থাকেন, তাহলে আপনি ওই একটা আক্রান্ত বাচ্চাই দেখেছেন, সব দেখে ফেলেননি, মানে জেনারেলাইজ সব দেখে ফেলেননি। অর্থাৎ প্রত্যেকটা বাচ্চা, অটিজম আক্রান্ত প্রত্যেকটা বাচ্চা হচ্ছে ডিফারেন্ট। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার আসলে কখনো তুলনা হয় না। এমনকি দুই কিছু ভাই কিছু বোন প্যাটার্ন হয়তো মিলতে থাকে। এমনকি দুই ভাই বোনও যদি অটিস্টিক হয় তারাও এক হবে না। জি, দুইটা বাচ্চার ডিফারেন্স আলাদা, তাদের পার্সোনালিটি আলাদা, তাদের ওয়ে অফ থিঙ্কিং আলাদা, তাদের ক্যাপাসিটি আলাদা। সো আসলে অটিজমের ম্যানেজমেন্ট জিনিসটা যেটা, যে এই জিনিসটা আসলে কোনো প্রতিযোগিতা না, যে আরেকটা বাচ্চা, হ্যাঁ আমি আরেকটা বাচ্চাকে দেখলাম একই থেরাপি সেন্টারে, আরেকটা বাচ্চা সে এখন অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে মাত্র 8 মাস স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নিয়ে, আমার বাচ্চাটা তো এখনো পর্যন্ত সিঙ্গেল ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং আসে না। আমার দেখা মতে এরকমও বাচ্চা আছে যে 6 সেশনে বাচ্চা কিন্তু স্পিচ চলে আসছে, এমনও আছে। আবার এরকমও আছে যে আমার 1.5 বছর লেগেছে তাকে, এই বাচ্চাটাকে জাস্ট সিঙ্গেল ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা বোঝাতে। সিঙ্গেল ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে পুরো একটা সেন্টেন্সের ভিতরে একটা মূল শব্দ বুঝতে পারার এবিলিটি, যেটা যে সে ভাত বা মাছ বা গ্লাস, এই জিনিসগুলোর নাম শিখতে পেরেছে সে 1.5 বছর সময় নিয়ে। তো আসলে এই জিনিসটা কোনো প্রতিযোগিতা না। 1.5 বছর থেরাপির পরে, 1.5 বছর থেরাপির পরে, 1.5 বছর থেরাপির পরে। সো আসলে প্রত্যেকটা বাচ্চা আলাদা। কোন বাচ্চা কতটুকু আগাবে এটা আসলে বলাটা খুবই টাফ। তো আসলে এটা প্রতিযোগিতা না, নির্ভর করে। অনেক সময় এরকমও হয়েছে যে আমার 1.5 বছর লাগার পরেও ওই বাচ্চাটা যখন সিঙ্গেল ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং আসলো, এরপর থেকে তার বোঝার এবিলিটি অনেক বেড়ে গেল, ইভেন সে পরে গিয়ে কথাও বলেছে। সো এইটা আসলে কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার আসলে মিল খোঁজাটাই আসলে এটা ফ্রাস্ট্রেটেড হওয়া ছাড়া আসলে কিছু না। ভুল একটা ধারণা। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মাঝে। আমার ছেলের নাম হচ্ছে, একটু বলি, কাজী আতিয়া হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটা ম্যানেজিং ডিরেক্টর এবং আমার ওয়াইফ। বলো বলো। দাদা ভালো আছেন নিশ্চয়ই? জি, আমি ভালো আছি। আচ্ছা, আমার বাচ্চাটার বয়স হচ্ছে 9 বছর 3 মাস। তো ওর হচ্ছে রাইট সাইডে সেল ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ, জন্মের পরে অক্সিজেনের অভাবে। এখন ওর যেটা আমি প্রবলেম ফেস করছি যে ও জিনিসগুলো রেকগনাইজ করতে পারে, মানে রিসেপটিভ লেভেলটা ভালো, কিন্তু এক্সপ্রেসিভ লেভেলটা খুবই পোর। তা আমি আমার কোয়েশ্চেন হচ্ছে এটা আমি কিভাবে বাড়াতে পারি এক্সপ্রেশনটা, ওর এক্সপ্রেসিভ লেভেলটা, সরি। আর যেটা হচ্ছে যে এই বাচ্চা যে যাদের সেল ড্যামেজ স্পেশালি রাইট সাইডে, ওদের কি স্পিচ আসার সম্ভাবনাটা কতটুকু? যদিও কিছু কপি করে, কিন্তু মানে ফুললি ওদেরকে কি একটা মানে কনভারসেশনে কি আনা যায় কিনা? আচ্ছা, আগে আমাকে একটু জানতে হবে যে ও আসলে কোন হাতে কাজ করে নরমালি, ডান হাতে বেশি কাজ করে না বাম হাতে বেশি কাজ করে? ও ডান হাতে কাজ করে। আমি মানে 2 হাতেই আমি দেখেছি যে ওর মানে খুব একটা অসুবিধা হয় না, তবে আমি তো রাইট হ্যান্ডে কাজ করাই, ওর খুব একটা কোনো অসুবিধা দেখি না। ওকে, যদি সে ডান হাতে কাজ করে থাকে তাহলে তার ইয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এরিয়া হচ্ছে লেফট হেমিস্ফিয়ারে হোপফুলি। সো আমার কাছে মনে হয় রাইট সাইড, ওর কি কোনো বিহেভিয়ারাল ইস্যু আছে? বিহেভিয়ারাল ইস্যু আছে। যেমন যেমন হচ্ছে ও বাইরে থেকে এসে যখনই আসবে চিৎকার চেঁচামেচি করে, একেবারে মাথা, সে বাইরে যতক্ষণই আমি থাকি না কেন সে বাইরেই থাকবে। স্কুল থেকে আসি বা বাইরে থেকে যখনই আসি বাসায় ঢুকে চেঁচামেচি, হেড ব্যাঙ্গিং করে। আর হচ্ছে আরেকটা হচ্ছে সে ওয়াশরুমে যেতে ভয় পায়। আচ্ছা, হেড ব্যাঙ্গিং এর ক্ষেত্রে আমি একটু আসতে চাচ্ছি। হেড ব্যাঙ্গিং এর ক্ষেত্রে আপনারা কি দেখেন যে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যখন কাছাকাছি আছেন সেই সময় সে হেড ব্যাঙ্গিংটা করে, নাকি সে আপনারা ধরেন ওকে দেখছেন না এই মুহূর্তে, তারপরেও সে হেড ব্যাঙ্গিং করছে? আমার ধারণা মোস্ট অফ দা টাইম, বাট ও সম্ভবত আপনাদেরকে দেখিয়ে হেড ব্যাঙ্গিংটা করে কিনা।
আপনারা কি হ্যাঁ এটা খেয়াল করেছেন? বেশিরভাগ সময় আমি দেখেছি যে আমার দৃষ্টি আকর্ষণের জন্যই করে। আমি একটু নির্লিপ্ত থাকলে তখন দেখা যায় বিহেভিয়ারাল ইস্যুগুলো একটু কমে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে বিষয়টা যেটা হচ্ছে সে হেড ব্যাঙ্গিংটা করছে মেইনলি আসলে অ্যাজ এ কমিউনিকেশনের সাবস্টিটিউট হিসেবে, কারণ সে জানে হেড ব্যাঙ্গিং করলে আপনি দৌড়ে আসবেন এবং ও যেই জিনিসটা চাচ্ছে, হয়তো সে বাইরে যেতে চাচ্ছে, সে আহ, আহ, সে আলটিমেটলি হয়তো হেড ব্যাঙ্গিং করছে এই ভয়েই হয়তো আপনি ওকে বাইরে নিয়ে যাচ্ছেন। তো এটা আসলে আমার কাছে মনে হয় অ্যাজ এ কমিউনিকেশন স্ট্র্যাটেজি হিসেবে সে ইউজ করছে। তো যাই হোক, আমি আপনার কোয়েশ্চেনটা ছিল মেইনলি সে হচ্ছে আসলে জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারে, কিন্তু সে কোনোভাবেই কমিউনিকেট করতে চাচ্ছে না, তাই তো? জিনিস আইডেন্টিফাই কোনো করতে কিছু পারে বলতে বললেই সে খুব বিরক্ত। এবং আচ্ছা বিহেভিয়ারাল সমস্যা মানে তখন দেখা যাচ্ছে যে একবারের জায়গায় 2 বার বলে 3 বার বললে সে মারা শুরু করে দেয়, যেটা বলো বা আমরা অন্য কোনো ভাবে যখনই টের পাই যে তাকে বলানোর চেষ্টা করা হচ্ছে তখন সে কোনো কিছু চাওয়ার জন্য নরমালি কি করে সে? সরি কোনো কিছু চাওয়ার জন্য নরমালি সে কি করে? সে আমার হাতটা ধরে নিয়ে যায়, মানে একটা ইশারা করার চেষ্টা করে আর কি। আচ্ছা, এবং আপনার হাত ধরে টেনে, ধরেন কোনো খাবার বা এরকম কোনো কিছু চাওয়ার জন্য সে আপনার হাত ধরে টেনে নিয়ে যায়, রাইট? জি আচ্ছা, সেই ক্ষেত্রে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার পরে আপনি কি ওকে খাবারটা দিয়ে দেন? না, আমি বলি যে বলো দাও দাও আচ্ছা দাও, আচ্ছা ওকে 3-4 বার দাও যদি বলে তখন আমি জিনিসটা দিয়ে দিই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যেটা করছেন আপু, একদিক দিয়ে এটা একটা রাইট ওয়ে যে সে যতক্ষণ না পর্যন্ত দাও বলছে ততক্ষণ পর্যন্ত আপনি খাবারটা দিচ্ছেন না। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই দাও যে বলাচ্ছেন এটা কিন্তু আপনি ইনিশিয়েট করে দিচ্ছেন, ইনিশিয়েট কিন্তু সে করছে না নিজে থেকে। জি সো আমার সাজেশন থাকবে পরবর্তী টাইমে আপনি যেটা করতে পারেন, ধরেন ওর খাবার বা কোনো একটা অবজেক্ট যেটা সে হাইলি ডিজায়ার্ড অবজেক্ট, এমন একটা পজিশনে রাখেন যেটা সে দেখতে পাচ্ছে কিন্তু ধরতে পারবে না, সে আপনাকে টেনে নিয়ে যাবে। আপনি এর পরবর্তী টাইমে আপনি ওর সাথে যাবেন, ও যেহেতু আপনাকে টেনে নিয়ে যাচ্ছে আপনি ওর সাথে যাবেন, ওর সাথে গিয়ে এতদিন আপনি যেটা করেছেন যে দাও দাও বলেছেন, এবার সে এনাফ, অনেকদিন সে দাও এটা শুনেছে, এবার আপনি একটু ওয়েট করেন, এবার আপনি একটু ওয়েট করেন, বোকার মতো তাকিয়ে থাকেন, দেখেন সে নিজে থেকে একবার দাও বলে কিনা। যদি নিজে থেকে যদি একবার, জাস্ট একবার দাও বলে, সাথে সাথে যদি সেটা ডিজায়ার্ড অবজেক্ট খাবার হয়, খাবারটা ওকে দিয়ে দিতে পারেন। কিন্তু এতদিন যেটা করতেন পুরা পুরা খাবারটা দিয়ে দিতেন না, এবার একটু অল্প একটু খাবার দেন, যেটাতে আসলে তার ডিমান্ড ফুলফিল হয় না। আপনি আবার চলে আসেন আগের জায়গায়, সে দেখেন আবার আপনাকে টানি কিনা, আপনি আবার যান ওর সাথে, আবার ওয়েট করেন, দেখেন সে দাও বলা ট্রাই করে কিনা। আমরা যেটা করি প্যারেন্টসরা, সেটা হচ্ছে বাচ্চা একবার দাও বললেই আমি তাকে পুরা জিনিসটা দিয়ে দিই, সেখানে কিন্তু অপরচুনিটি, কমিউনিকেশনের অপরচুনিটি তাকে খুব কম দেওয়া হলো, জাস্ট একবার দিলেন আপনি, ওয়াই নট তাকে আপনি সেখানে কয়েকবার দেন। অল্প অল্প করে। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সে যেহেতু দাও বলতে পারে, আমি যতটুকু বুঝতে পারছি সে যেহেতু কয়েকবার বলিয়ে, রেয়ারলি বলে। হ্যাঁ, তাহলে এখন আপনাদের সময় হয়েছে যে আপনারা ওয়েট করেন, সে দাও না বলা পর্যন্ত সে আলটিমেটলি জিনিসটা পাবে না, এবং দাও বললে ওই যে সে পুরো অবজেক্টটা পেয়ে যাবে সেরকম না, তার মানে অল্প একটু পাবে। তৈরি করতে হবে, কথা বলার জি, নিডসটা তৈরি করতে হবে, নিডসটা তৈরি করতে হবে। ও একবার বলেই পেয়ে যাচ্ছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা আমাদের স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির ভাষায় ওভার স্টিমুলেশন বলেও একটা কথা আছে, কিউয়ের ওভার স্টিমুলেশন। সেটা হচ্ছে আমরা যদি সব সময় বাচ্চাকে দাও দাও এটা বলাই, তাহলে বাচ্চা একটা সময় চিন্তা করে কি যে আগে আমার মা আমাকে দাও বলতে বলবে, আমি তারপরে বলবো, দেন আমি পাবো। সো বাচ্চা নিজে থেকে কমিউনিকেশনটা ইনিশিয়েট করে না। সো এই ক্ষেত্রে সে যেহেতু অলরেডি দাও বলতে পারে, আমার সাজেশন হচ্ছে আপনি এখন ওয়েট করেন, আপনি যাবেন ওর সাথে, বোকার মতো অভিনয় করেন, দেখেন সে, তাকে নিজে ফিগার আউট করতে দেন যে কি করলে কি হয়। জি আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, দারুণ, থ্যাংক ইউ। দাদা।
আর কোনো প্রশ্ন আছে? আমরা একটু অনেকজন আমাদের সাথে জয়েন করেছেন। প্রশ্ন আসলে আশা করছি আপনাদের কাছ থেকে, কারণ প্রশ্ন করলে আসলে আসসালামু আলাইকুম ভাই। জি 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 আপা বলেন, তামান্না আপা। জি হ্যালো জি আপা, তামান্না আপা বলেন। হ্যালো, জি জি বলেন। স্বচ্ছরাম বলছিলাম। জি বলেন বলেন, প্রশ্ন শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে স্বচ্ছর বিষয়ে বলবো। নবাগত দাদার কাছে আমি সত্যি কথা বলি, আমি অনেকবার ট্রাই করেছি, অনলাইনে সেশন পাই নাই। সৃজনের আম্মাও আমাকে দেওয়ার চেষ্টা করেছে, আমি পাই নাই। এখন আমি কেমনে কেমনে পাইছি আমি আগে বলি যে দাদা, এই আজকে আমি কথা বলার পরে আমার ছেলের আপনি অনলাইনে সেশন নেবেন, এটা প্রথম ডিমান্ড। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমার ছেলে ও যে মানে স্পিচ মানে কিরকম কমিউনিকেশন করে, কিন্তু কিরকম আমি বলি, আপনি কি একটু বললে আপনি বুঝতে পারবেন। তোমার নাম কি, আমার নাম স্বচ্ছ, বাবার নাম কি, বাবার নাম এটা ওটা, এটা ঠিক আছে। কিন্তু যখন ওকে ধরেন একটা গ্রুপে ধরেন একটা গ্রুপে 4 জন কাজ করছে, গ্রুপ সেশন হয় না, 4 জন কাজ করছে, তখন যদি বলা হয় যে এখন টার্ন হচ্ছে, লাইক একটা বাচ্চা একজন করেছে, এখন সেকেন্ড, এখন স্বচ্ছ তোমার টার্ন, তুমি তোমার নাম বলবে, তোমার বাবার নাম বলবে, তোমার মায়ের নাম বলবে। মানে ও তখন একটা কিছু বলে না, চুপ করে থাকে এবং ঘ্যান ঘ্যান করে। ঘ্যান ঘ্যানটা কিরকম, বলবো না, বলা শেষ, পারবো না, পারি না, এরকম বলতে থাকে। মানে এটা কেন বলে, একটু আমাকে বলবেন? এটা একটা বড় সম্ভাবনা আছে। সে হচ্ছে এনভায়রনমেন্ট সম্পর্কে প্রচুর অ্যাওয়ার। সে জানে যে এই এনভায়রনমেন্টে আমাকে আসলে কথা বলতে হবে, হ্যাঁ, এবং সম্ভবত তার এখানে কনফিডেন্সের অভাব। আমার যতটুকু আমার মনে হচ্ছে যে কনফিডেন্সের অভাব, যে আসলে আমরা কখন একটা জিনিস অ্যাভয়েড করতে চাই, যখন আমি জানি যে এইখানে আমার একটা ল্যাকিংস আছে। তো খুব সম্ভব ওর আন্ডারস্ট্যান্ডিং এ আপনার যতটা আমরা হয়তো চিন্তা করছি যে সে সব বুঝতে পারছে, খুব সম্ভব ওর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ডিলে আছে। এই কারণে সে হয়তো অনেক কোয়েশ্চেন হয়তো ক্লিয়ারলি বুঝতে পারে না। তো যেহেতু বুঝতে পারে না এবং সেটা সেই অনুযায়ী আনসারটা কি দেবে সেহেতু সেটা সে বুঝতে পারে না, সেই কারণে সে ওই সিচুয়েশনটা অ্যাভয়েড করতে চায়। এটা একটা বড় চান্স হতে পারে। ওকে আসলে ফুল একটা ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট না করলে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, তবে সম্ভবত সে আসলে সিচুয়েশনটাকে মানে অ্যাভয়েড করার জন্য এই ধরনের কাজগুলি করছে। এবং এই জিনিসটা যেহেতু সে বলছে যে আমি বলবো না, আমি পারবো না, বা দ্যাট মিনস যে সে এনভায়রনমেন্ট সম্পর্কে ফুললি অ্যাওয়ার, যে এই এনভায়রনমেন্টে আসলে কি হচ্ছে। এনভায়রনমেন্ট সম্পর্কে সে ক্লিয়ারলি জানে যে এনভায়রনমেন্টে তাকে কোয়েশ্চেন করা হবে, এবং এই যে কোয়েশ্চেনটা তার জন্য আসলে কি বলবো, এটা তার মনে একটা প্রেসার ক্রিয়েট করে। তো আমার ধারণা ওর ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট করলে দেখা যাবে যে বেশ কয়েক জায়গায় হয়তো ল্যাকিংস আছে, যেটা আমরা আসলে খালি চোখে দেখতে পাচ্ছি না। আচ্ছা যাক, ভালো হলো, এই এই সুবাদে আমি আপনাকে পেলাম। এবার নেক্সট দেখি আপনার সাথে কথা বলে স্লট বুক দিব। দাদা আমি অনেক ট্রাই করেছি আসলে, আপনার ফেইথ বাংলাদেশ আপনার সিস্টেমটা যেরকম, আমি আসলে ঢুকতে পারিনি। আমার সৃজনকে মনে হয় জানা আছে, সৃজনের নামও আমার জন্য ট্রাই করেছে কিন্তু পাইনি। মানে এরকম একটা অবস্থা। আর আরেকটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা আরেকটা হচ্ছে কি, ও রিপিট করছে কিরকম, যে যখন আমি বলছি স্বচ্ছ তুমি কি করছো, খেলছি, কি দিয়ে খেলছো, গাড়ি দিয়ে খেলছি। থার্ড কোশ্চেনে, আচ্ছা চলো তাহলে আমরা খেলা শেষ, চলো আমরা ঘুরতে যাব, তখনও আমার কথাটা রিপিট করে, খেলা শেষ, ঘুরতে যাব, ঘুরতে যাব। এটা কি রিপিট হয় নাকি ও? এটা রিপিটেশনই, এবং ডেফিনেটলি এটা মিন করে যে বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডিলে আছে। আচ্ছা যেই বাচ্চা কখন রিপিট করে, বাচ্চা তখনই রিপিট করে যখন বাচ্চা কথাটা বুঝতে না পারে। সে হয়তো কমন, আপনি আপনি যেই কি করছো, খেলছি, এটা তার কমন আনসার। কি খেলছো, বল খেলছি, কমন আনসার। এরপরে আপনি যখন আরেকটু হায়ার লেভেলের ইয়েতে গেলেন, কোয়েশ্চেনে গেলেন, তখন সে কোয়েশ্চেনটাকে রিপিট করে দিল। দ্যাট মিনস দ্যাট ডেফিনেটলি, আমি মোটামুটি শিওর যে ওর আসলে ল্যাঙ্গুয়েজ ডিলে আছে। হ্যাঁ, আমরা যদি একটু হায়ার লেভেলে ঘাটতে যাই তাহলেই দেখবো যে তার ল্যাঙ্গুয়েজে অবশ্যই কোথাও ডিলে আছে, তা না হলে বাচ্চারা রিপিট করে। নর্মালি বাচ্চা রিপিট করছে মানেই হচ্ছে সে কোয়েশ্চেনটা বোঝেন। আচ্ছা
দাদা একটু পার্সোনাল কোশ্চেনই করি, আপনি কি হচ্ছে এখন মানে জুমে সিঙ্গেল সেশন নিচ্ছেন? জি, আমি সিঙ্গেল জুমে সেশন নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই সাইদ ভাইয়ের সাথে কথা বলে আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করি। আর সাইদ ভাইকে অনেক থ্যাংক ইউ, না স্পেশালি থ্যাংক ইউ সারানের আম্মুকে আজকে আমাকে এটা জয়েন্টটা পাঠানোর জন্য। না, থ্যাংক ইউ ভাবি। যেটা এটা একটু উনি একটা ভালো একটা প্রসঙ্গ বলেছেন, যেটা হয় যে আমাদের এখানে যারা আলোচনায় আসেন, তো তারপরে হয় কি আমাদেরকে অনেকেই নক করে যে ওনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে। তো এটা জি, ক্লিয়ার থাকলে তাহলে আমরা যেটা করতে পারি, এই ভিডিওটা আমরা যখন আপলোড করবো আমাদের ফেসবুক গ্রুপে, সেটার নিচে কমেন্ট বক্সে আমরা দিয়ে দিতে পারি যে ওনার সাথে এখানে যোগাযোগ করতে পারেন। সেটা আমাদের হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। তামান্না আপা সম্ভবত প্রশ্ন করছিলেন। তামান্না আপা আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আচ্ছা, দাদার কাছে আমার একটা প্রশ্ন। আমার ছেলের বয়স 4 মাস 4 বছর 9 মাস। 9 মাস। আচ্ছা, ও কথা বলে না। এখন কথাটা হচ্ছে যে ওকে যখন আমি খাওয়াই বা একা একা যখন ও থাকে, তখন কিন্তু ও দাদা বাবা সহ আর কিছু লালা লালা এই টাইপের বিভিন্ন রকমের সাউন্ড করে। আচ্ছা, মানে আমি এই জিনিসটা জানতে চাচ্ছি যে স্পিচটা শুরু করার প্রাথমিক পর্যায়টা কি, যে কখন বুঝবো যে না ও একটু একটু কথা বলা শুরু করছে। আহ, আচ্ছা, যেমন শুরু হয়ে গেলে বোঝা যায় যে সে এখন সিঙ্গেল ওয়ার্ড বলবে, তারপরে ডবল ওয়ার্ড বলবে, ট্রিপল ওয়ার্ড বলবে, এরকম। কিন্তু এর প্রথমে যে আমরা কিভাবে একটু আশার আলোটা দেখতে পাই যে না বাবু তো শুরু করছে, আচ্ছা, এরকম কি কিছু কোনো ইয়ে আছে, আচ্ছা। সাজেশন আছে? সবার আগে আমি একটু এইটা জানতে চাচ্ছি, সে যে দাদা নানা বা এই ধরনের শব্দগুলি করছে, এটা কি দাদাকে ইঙ্গিত করে আপনার কাছে মনে হয়, বা দাদার দিকে তাকিয়ে হয়তো দাদা রুমের না ভিতর না ঢুকলো না আচ্ছা, ও কি আপু না 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 নিজের বডি পার্টস গুলোকে আইডেন্টিফাই করতে পারে, কোনটা মাথা, কোনটা কাঁধ, কোনটা পা, এগুলো কি দেখাতে পারে? আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, ওরগুলো ও করতে পারে, কিন্তু ও আমারগুলো করতে পারে না, মানে আদার্স কারোর আইডেন্টিফাই আচ্ছা, করতে আচ্ছা, পারে না। ঠিক, সেটা সমস্যা নাই। আরেকটা বিষয় যেটা হচ্ছে, ওকে 4 বছর 9 মাস যেহেতু, ওকে যদি কোনো জিনিস নিয়ে আসতে বলেন, যেমন গ্লাস নিয়ে আসো, প্লেট নিয়ে আসো, ওকে আনতে পারে আপু? জি, আনতে পারে। এখন এটা কি কিন্তু একেবারেই দূর দূর থেকে যদি বলা যায় যে যাও প্লেটটা নিয়ে আসো, তাহলে ওইভাবে আনতে পারে না। প্লেটের কাছে যে বাবু প্লেটটা দাও, আচ্ছা, তখন প্লেটটা আনতে পারে। আসলে আপু আপনি কিন্তু যে আমি ঘরে কোয়েশ্চেন, বসে বলছি বুঝতে পেরেছি, "ও, প্লেটটা নিয়ে আসো", আপনি সেটা যে করে না। কোয়েশ্চেনটা করেছেন আসলে আপু, এই জিনিসটা আসলে অ্যাসেসমেন্ট না করে বলাটা খুবই টাফ। এটা আসলে অ্যাসেসমেন্ট, আমি আসলে বুঝতে পারছি না কথা শুনে যে আচ্ছা আচ্ছা। আসলে ও কি, ওর কি আসলে আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটুকু। ঠিক যেটা একটু আগে আমি বললাম, যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল না থাকলে আসলে স্পিচ এক্সপেক্ট করাটা এটা আসলে রিয়েলিস্টিক না। মানে একেবারে যদি কাঠখোট্টা হলেও আসলে ব্যাপারটা সত্য যে সে, আপনি বলছেন যে সে অবজেক্ট গুলো নিয়ে আসতে পারে। এখন এক্ষেত্রেও কিন্তু আসলে বেশ কয়েকটা ইস্যু আছে। যেমন আহ, আপনি ওকে অবজেক্ট আনতে বলেছেন, সেটার সাথে কি আপনি জেস্টার ইউজ করেছেন কিনা, আপনি কি আঙ্গুল দিয়ে অবজেক্টটা পয়েন্ট করেছেন কিনা, আপনি কি চোখ দিয়ে অবজেক্টের দিকে স্পেসিফিকলি তাকিয়েছিলেন জি কিনা, জি, ওগুলো বাচ্চাকে। করা লাগে। জি জি। আচ্ছা, ওকে ওকে। সেই হুম। ক্ষেত্রে প্রম্পটিং প্রয়োজন হয়। হ্যাঁ, প্রম্পটিং প্রয়োজন হচ্ছে। তো জি জি জি। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আগে আমাদের আসলে ফুল অ্যাসেস করতে হবে যে ও আসলে কি অবস্থা। এবং সে আহ, সে হয়তো দাদা নানা যে শব্দগুলি করছে, এগুলি সম্ভবত ভোকাল প্লে। সেটা হচ্ছে বাচ্চারা মুখ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ করে। তবে এটা আমি একটা পজিটিভ জিনিস বলবো, সে অ্যাটলিস্ট মুখ দিয়ে কিছু শব্দ করছে, সেটাও একটা কিন্তু পজিটিভ সাইড। হ্যাঁ, সেটাও কিন্তু একটা পজিটিভ সাইড যে সে ভোকাল প্লে করছে। অনেক বাচ্চা আচ্ছা আছে আচ্ছা। যারা কিন্তু মুখে ভোকাল প্লেও করে না। তো আমার কাছে মনে হয় যে ওকে আসলে ফুল একটা অ্যাসেস করতে হবে, তারপরে আসলে বোঝা যাবে যে ওর আসলে বর্তমান অবস্থাটা কোথায়। অনেক ধন্যবাদ এই যে দাদা। আর কোনো প্রশ্ন আছে কারো? হচ্ছে না তো, মিউট করে দিতে বলছে। আসসালামু আলাইকুম সাইদ ভাই, জি জি বলেন। হ্যাঁ, প্রশ্ন করেন। আমি উমারের আম্মু। জি আপা বলেন। আহ,
দাদার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আম, আমার ছেলে হচ্ছে 4 বছর 3 মাস। তো ও খুব ছোটবেলা থেকে ও সালাম দিতে মানে পারতো, যদি বলতাম যে সালাম দাও তখন ও সালাম দিতে পারতো। এখন প্রবলেম হচ্ছে যে ওকে যদি এখন যে কোনো কিছুই বলি যে টাটা দাও, এটা দাও, সেটা দাও, মানে যেটাই বলি দাও কথাটা বললে ও সালাম দেওয়া শুরু করে। এখন এটা থেকে আমি ওকে কিভাবে আমি মানে এটাকে কারেকশন করব? দাও বললেই সে সালাম দিচ্ছে এখন প্রত্যেকবার। জি, মানে ওকে যদি বলি টাটা দাও বা কোনো একটা অবজেক্ট দিতে বলি, মানে দাও, আমার কাছে মনে হচ্ছে যে দাও ওয়ার্ডটা উচ্চারণ করলে ও মানে সালাম মানে কনফিউজড হয়ে ও সালাম দেওয়া শুরু করে দেয়। আচ্ছা আপু, ওর ডায়াগনোসিসটা কি? ও কি ডায়াগনোসিস হয়েছিল? জি জি জি। কি ডায়াগনোসিস বলেছিল? বা ওর ওর আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিরকম আপনার কাছে মনে হয়? ওর আন্ডারস্ট্যান্ডিং লেভেল 4, মানে খুব যে ভালো তা না। আচ্ছা মাঝে মধ্যে খুবই মানে আমরা নিজেও অবাক হয়ে যাই, কিছু জিনিস সে খুবই মানে তাড়াতাড়ি বুঝে ফেলে, কিন্তু মাঝে মধ্যে মানে একদমই সে ক্লুলেস হয়ে যায় কিছু কথা। আচ্ছা। তো এটা আসলে আমি নিজেও জানি না। আপনার সাথে আমার সেশন নেওয়া আছে, কিন্তু তখন হয়তো বা এত কিছু বলার সুযোগ পাবো না, তাই এখন জিজ্ঞেস করলাম যে এটা কি সেশন করবো। নেওয়া আছে কি ফেইথ বাংলাদেশে নাকি অনলাইনে? আমি তো আসলে অনলাইনের ব্যাপারটা জানতামই না দাদা, আমি আচ্ছা তো আচ্ছা আচ্ছা মানে ফেইথ বাংলাদেশে করলাম। আচ্ছা আর আচ্ছা। এটাও আসলে আরেকটা বিষয় জানার ছিল যে মানে একটা মানে বাচ্চার জন্য স্পিচ থেরাপিটা কতটুকু ফ্রিকোয়েন্টলি নেওয়া লাগে, মানে ফেইথে তো আসলে পাওয়াই যায় না। হ্যাঁ বুঝতে পেরেছি, এটা আসলে ডিপেন্ড করে বাচ্চার উপরে আপু। যে আসলে কত কত ফ্রিকোয়েন্টলি ইয়ে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো বাচ্চার আমরা হয়তো থেরাপি শুরু করেছে, প্রথম দিকে বলেছি যে ফ্রিকোয়েন্টলি নেন, সপ্তাহে 3 বার বা 4 বার নেওয়া শুরু করেন, কিন্তু পরে দেখা গেল যে বাচ্চা আসলে ওভাবে নিতে পারছে না, বাচ্চা খুব দ্রুত বোর্ড হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা খুব ভালো নিচ্ছে, প্রথমে হয়তো বলেছিলাম দুইটা দুইটা থেরাপি নেন, এরপরে আমরা হয়তো বললাম যে ঠিক আছে আপনি একটা বাড়িয়ে দেন, 3টা করে নেন সপ্তাহে। তো এটা আসলে বাচ্চা না দেখে বলাটা খুব টাফ যে আসলে ফ্রিকোয়েন্সিটা কতটুকু হতে হবে। আচ্ছা, যেই জিনিসটা আপনি বললেন আপু যে প্রত্যেকটাতে যে সে হচ্ছে দাও দাও বললেই সে সালাম দিচ্ছে, এইটা মিন করে যে একটু আগে বলেছি আরেকটা, সেটা হচ্ছে ওভার স্টিমুলেশন। সে তাকে আসলে দাওটাকে আপনারা এত বেশি শেখানোর চেষ্টা করেছেন হয়তো, বা সে সে আসলে এখন যে কোনো কিছু ইনস্ট্রাকশন তাকে দেওয়া হলেই সে মনে করছে যে এটা করতে হবে। আপনারা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে পিকচার ইউজ করতে পারেন। সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে পিকচার গুলোকে রিলেট করা। যেমন একটা ছেলে সালাম দিচ্ছে, সেটার সাথে আপনি সালাম শব্দটা বলতে থাকেন, সালাম দেওয়ার ছবির সাথে সালাম ছবিটা দেখাতে থাকেন। টাটা, জি টাটার ছবি দেখিয়ে টাটা, মানে আপনিও জেস্টার করবেন, সাথে ছবিটাও দেখাবেন, প্লাস মুখেও বলবেন যে টাটা। এইটা একটা সমাধান হতে পারে। যদিও এটা আসলে আমি যতটুকু বুঝতে পারছি যে এই জিনিসটা ঠিক করতে হলে আসলে আমাদেরকে বেশ কতগুলো টেকনিক ফলো করতে হবে, যে কোন টেকনিকটাতে আসলে সে আলটিমেটলি ওকে এই জিনিসটাকে বোঝানো যায়, ওকে আসলে বোঝাতে হবে। মেইনলি আগে বোঝাতে হবে যে টাটা এবং সালাম দুটার পার্থক্যটা কি, সাউন্ডের সাথে অ্যাকশনের সাথে পার্থক্যটা কি। যতক্ষণ না পর্যন্ত সে এই পার্থক্যটা না বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত সে সম্ভবত এই কিছু করলে সালামি দিতে থাকবে। তো আমার মনে হয় আপনি পিকচার ইউজ করার ট্রাই করেন। আচ্ছা। এই মুহূর্তে আমার কাছে মানে ইনফরমেশন তো অনেক কিছুই নেই ওর ওর সম্পর্কে, উমায়ের সম্পর্কে। তো জি জি। ইনিশিয়ালি আমার কাছে মনে হচ্ছে আপনি পিকচারের সাথে সাউন্ড এটা একটু অ্যাড করে ট্রাই করে দেখতে পারেন, এবং একই সাথে যেটা করতে পারেন আয়নার সামনে কাজটা করতে পারেন। আচ্ছা আয়নার সামনে করে দেখেন যে সে আসলে জিনিসটা বোঝে কিনা। একই সাথে ওর আন্ডারস্ট্যান্ডিং নিয়েও আসলে কাজ করতে হবে, যেহেতু আপনি বলছেন যে আন্ডারস্ট্যান্ডিংটা পুয়ার, সো জি ওটা জি। নিয়েও কাজ করতে হবে। আম, আসলে দাদা আমি তো আজকেই প্রথম জানলাম যে আপনি আসলে অনলাইনে কন্টিনিউ করছেন, মানে তাহলে অনলাইনের প্রসিডিউরটা কি, মানে আপনার সাথে যোগাযোগ করার নরমালি আমরা সরি আসলে আমি ফেইথ বাংলাদেশ থেকেই অনলাইনে আসলে ইয়ে করি। সেই অনলাইনে আমাদের প্রতি মাসের 22 তারিখে শিডিউলটা ওপেন হয় রাতের বেলা।
অনলাইন এবং অফলাইন শিডিউলের জন্য। তো ওই ফেইথ বাংলাদেশ থেকে আসলে আমরা অনলাইনের শিডিউলটা দিই আর কি। না, সেটা তো ফেইথ বাংলাদেশে যেটা মানে আপনাদের ফিজিক্যালি মানে যে আর কি ওই ইয়াগুলো না, মানে সেশন গুলো সেগুলো। অনলাইন সেশনটাও ফেইথ বাংলাদেশের আন্ডারেই যায়। ও আচ্ছা। ফেইথ বাংলাদেশের যে সিস্টেমটা সেটার বাইরে আপনি সাধারণত নেন না, মানে সাধারণত করি। ফেইথ বাংলাদেশে তো ওটা কিভাবে পাওয়া যায়? ওটার জন্য কি ওখানে যেতে হবে নাকি ওদের ওয়েবসাইটে, আপনাদের ওয়েবসাইট থেকে করা যায়? সরি ভাই, আমি বুঝতে পারিনি। আমরা ফেইথ বাংলাদেশ থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট নিবে তাদেরকে ফেইথ বাংলাদেশের ওয়েবসাইট থেকে করতে হবে জি নাকি? ওয়েবসাইট থেকে ফেইথ বাংলাদেশ। সেটা তো দাদা মানে নেক্সট টু ইম্পসিবল পাওয়া। আর আপনি যেটা বললেন যেমন একটা বাচ্চা সপ্তাহে 2 দিন 3 দিন, ওয়্যারাজ মানে ফেইথ বাংলাদেশে তো মাসে 2টা 3টাও পাওয়া মুশকিল হয়ে যায়। এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে এই মাসে 2টা 3টা ওদের জন্য কতটুকু কার্যকর হবে। আপনি কিন্তু হেড অফ থেরাপিউটিক ইউনিট, তাহলে একেবারে আমরা আসল লোকটাকেই মানে মানুষটাকে আমরা জিজ্ঞেস করছি যে আমরা তাহলে এখন কোথায় যাব। এই যে প্ল্যাটফর্মটা স্পেশাল চাইল্ড কেয়ারের মতো একটা কমন প্ল্যাটফর্ম, যেটা আমরা কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে যাই, কোনো স্কুল বা কোনো পার্টিকুলার অর্গানাইজেশন বা এরকম না। এই যে বিষয়গুলোকে আপনারা রিচ করতে পারছেন না, যে আরেকজন ভাবে যে বললো যে আপনাকে পাচ্ছেন, আপনাকে পেয়ে গেলাম, তো আপনাদেরকে প্যারেন্টসদের কাছে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের চেষ্টা। তো সেখানে কি কোনোভাবে কোনো ব্যবস্থা করা যায় না, আলাদা কোনোভাবে নিজস্ব কোনো জুমের মাধ্যমে বা জুমের মাধ্যমে পার্সোনালি সেটা সম্ভব। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার এই প্ল্যাটফর্মের সাথে সবসময় কানেকশন থাকবে। থ্যাংক ইউ স্পেশাল চাইল্ড কেয়ারের জন্য অ্যাটলিস্ট করেন। হ্যাঁ, প্ল্যাটফর্মের সাথে সবসময় কানেকশন থাকবে, আমাকে পার্সোনালি কন্টাক্ট করুন, সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে থ্যাংক ইউ দাদা, এটা খুবই ভালো একটা। তবে আমি একটু ফেইথ বাংলাদেশে ফেইথ বাংলাদেশ যেহেতু আসলে একটা অর্গানাইজেশন এবং ওখানে যেহেতু আমি অ্যাজ আ জব হোল্ডার, তো ওখানের কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমি চাইলেই আসলে ব্রেক করতে পারি না। তো মানে আমিও জানি যে আসলে শিডিউল পাওয়াটা খুব টাফ হয়ে যায়, বাট সেক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রে ওইসব ক্ষেত্রে আসলে আমার হাত পা বাঁধা, কারণ অনেক ক্ষেত্রে আমি চাইলেও অনেক কিছু করতে পারি না। তবে আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটুকু সম্ভব, সেটা যদি অফলাইনে না পারি অনলাইনে হলেও যতটুকু সম্ভব আমি ট্রাই করবো। খুব চাই যে, যেমন আমি আপনাকে বলি, যেমন এর আগে একজন ভাবি বললেন যে আপনি পাচ্ছেন না, আপা বলছিলেন যে পাচ্ছেন না। হুমায়ের আপা, একটু বলে রাখি যে হুমায়ের আপা ওনার হাজবেন্ড কিন্তু আমাদের স্পেশাল চাইল্ড কেয়ার একজন মানে ইসি মেম্বার, এক্সিকিউটিভ কমিটি মেম্বার। তারপর যে আরিফিন আপা যিনি আপনার তামান্না আপা যিনি কথা বলছিলেন, যার বাচ্চার বয়স 4 বছর 9 মাস সম্ভবত, উনি কিন্তু চুয়াডা জায়গা থেকে আমাদের সাথে কথা বলছেন এবং আমাদের দুটো ট্রেনিং এ উনি আমাদের সাথে ছিলেন, প্যারেন্ট ট্রেনিং এ। তো এই যে মানুষগুলো, এখন একটা জিনিস হচ্ছে, আমি ফেইথ বাংলাদেশের যেগুলো আছে অবশ্যই উইথ ডিউ রেসপেক্ট, কিন্তু আপনাকে মানতেই হবে অবশ্যই। তার পাশাপাশি আসলে হয় কি, এই প্রফেশন বলতে দাদা যে মানে মানুষের ডিমান্ড যেটা বা তাদেরকে হেল্প করার একটা জায়গাও তো দরকার, যে আপনাদের চাচ্ছেন। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমরা যদি একটা জায়গা করতে পারি যে আপনার সুবিধা মতো, অবশ্যই আপনি ফেইথ বাংলাদেশের কাজগুলো করে তারপরে যে যতটুকু সময় দিতে পারবেন সেটা যদি আমাদেরকে জানান, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, সেই হিসেবে যদি আমাদের একটু হেল্প করেন। অবশ্যই আমি চেষ্টা করব। তবে আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ফেইথ বাংলাদেশে কিন্তু আমাদের আরো স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছেন। তো আমি বলবো যে মোটামুটি তারাও কিন্তু কোনো অংশে কম নাই। যেমন আমাদের হাসিবুল হাসান আছে। হ্যাঁ, একান্ত যদি আমাকে না পাওয়া যায়, আমি বলবো যে ওর শিডিউলটা আপনারা নিতে পারেন যদি চান। এবং বিষয় যেটা হচ্ছে যে হাসিবুল হাসানের সাথে আমার ক্লোজ কন্টাক্ট থাকে সবসময়। সো অ্যাটলিস্ট ও যদি কোনো কিছু জানতে চায় বা প্যারেন্টসরাও যদি কোনো কিছু জানতে চায়, আমি অ্যাটলিস্ট হাসিবুল হাসানকে আমি মানে আপনার সাথে কনসাল্ট করতে পারবেন, কনসাল্ট করে আমি হচ্ছে জিনিসটা মেইনটেইন করতে পারি। তো আপনাকে কারণ আমি তো মানুষ একজন, কতজনকে আসলে দেওয়াটা তো আসলে একটা প্রবলেম হয়ে যায়। আপনি এটুকু বলেছেন যে আমাদের সাথে থাকবেন, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন কি আছে আমাদের? আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি নাজদিন আজম, আশারার স্কুলে টিচার। তো আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে, মানে জানার জন্যই যে আমাদের স্কুলে কিছু নির্দিষ্ট বাচ্চাদেরকে আমরা স্পিচ থেরাপি দিয়ে থাকি,
যে আচ্ছা ওর স্পিচ একটু ডিলে আছে, ঠিক আছে স্পিচ থেরাপিস্ট ঠিক আছে আমরা পাঠাই যে তুমি ওর স্পিচের জন্য। বাট বাকি বাচ্চাদের মধ্যে হ্যাঁ যারা কথা বলার কিছুটা অ্যাবিলিটি থাকলেও মানে পুরোপুরি কথাটা আসে না বা তার ঠিক মতন সেন্টেন্স হয়তো বা বলে অথবা রিপিট করে, তখন এসব ক্ষেত্রে আমরা যেমন মনে করি যে ক্লাসে আমরা টিচার যারা থাকি, অন্যান্য সাবজেক্ট টিচার বলেন, অন্যান্য যেগুলো হেল্পিং টিচার আমরা আছি, তো আমরা ওদেরকে হেল্প করি। যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে রিপিট করছে তখন আমরা হয়তো ওকে সংশোধন করাই বা ইয়ে করি, যেগুলো করা উচিত একজন স্পেশাল টিচার হিসাবে। বাট আপনি কি মনে করেন যে সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা একটা স্কুলের প্রতিটা বাচ্চারই সেপারেটলি ইন্ডিভিজুয়ালি স্পিচ থেরাপিস্টের কাছে যাওয়া উচিত? প্রত্যেকটা বাচ্চা, আমি আগে বলেছি, প্রত্যেকটা বাচ্চা হচ্ছে আলাদা, তো প্রত্যেকটা বাচ্চার অ্যাবিলিটি আলাদা। সো সবচেয়ে ভালো হয় যদি আসলে তো আমি নিজে একটা সময় ইন্টার্ন করেছি, সো সবচেয়ে ভালো হয় যে প্রত্যেকটা বাচ্চার যদি আসলে ইন্ডিভিজুয়ালাইজড ইন্টারভেনশন প্ল্যান থাকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির আলাদা, মানে প্রত্যেকটা বাচ্চার অ্যাসেসমেন্ট করা হবে, সেই অনুযায়ী বাচ্চার গোল সেট করা হবে এবং সেই অনুযায়ী বাচ্চাকে ট্রিটমেন্টটা টিচাররাই দেয়, সেটা সমস্যা নেই, কিন্তু গোল সেটিংটা আসলে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট করে দেয়। তাহলে মানে ঠিক কোন ওয়েতে করতে হবে, তাহলে সেই ওয়েতে গেলেই আসলে মনে হয় সবচেয়ে বেস্ট হবে। প্রত্যেকটা বাচ্চারই করা উচিত। একবার ফুল অ্যাসেসমেন্ট করে আপনারা স্পিচ থেরাপিস্ট বলে দিবেন। আমরা তো মানে অ্যাকচুয়ালি তো আমরা গোল প্ল্যান করি, আমরা কিন্তু বাচ্চাদের গোল প্ল্যান করি যে বাচ্চাটাকে আমরা কিভাবে ওকে আমরা আমাদের যে টার্গেটটা থাকে ওটা তো আমরা পার্সোনালি সব প্রতিটা টিচারই করি, বাট সেপারেটলি একটা স্পিচ থেরাপিস্টের কাছে আমাদের প্রত্যেকটা বাচ্চাকে শো করা উচিত। হ্যাঁ তাই না? অবশ্যই অবশ্যই, যদি বাচ্চার কমিউনিকেশনের সমস্যা থাকে অবশ্যই প্রত্যেকটা বাচ্চাগুলোকে আলাদাভাবেই দেখানো উচিত, কারণ এক একটা বাচ্চা এক এক রকম, বাচ্চার লেভেল অনুযায়ী এবিলিটি অনুযায়ী গোল প্ল্যান হবে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। আপনি তো প্রশ্ন করছিলেন, জি বলেন। থ্যাংক ইউ ভাইয়া। জি প্রিয়াঙ্কা বলেন। হ্যাঁ দাদা, আমি গাজীপুর থেকে বলতেছি। আমার বাচ্চার বয়স 5.5 বছর। ওর ডায়াগনোসিস অটিজম। গাজীপুরে আমরা খুব বেশি স্পিচ থেরাপিস্ট আসলে আমি পাইনি। একটা সময় উত্তরায় যে প্রচুর থেরাপি দিছি, এখন তো আসলে বাইরে যাওয়াটা একদমই অসম্ভব। তো গাজীপুরে আমরা যে স্পিচ থেরাপিস্টকে পাই, সে আমার বাচ্চাকে যখন দেখে লকডাউনের আগে, তো দেখার পর হচ্ছে উনি সরাসরি বলে, যেহেতু একদম নন ভার্বাল বাচ্চা, শুধু ব্যাবলিং করে বাব্বা দাদা মাম্মা এরকম, সেটা আমার সঙ্গে রিপিটও করে না বললেই চলে। তো হচ্ছে আপনি সরাসরি পেক্সে যান, পেক্সটা ওর জন্য সবচেয়ে ভালো হবে, কেননা কমিউনিকেশন আসাটা জরুরি। এর আগে আমরা গত বছর যখন ইন্ডিয়াতে যাই, তখন আমরা আমার ছেলের নাম সান্নিধ্য, বিভিন্ন অ্যাসেসমেন্ট করে ওরা ওখানে, বৈনাক সান্টার কাছে যাই, তখন উনি আমাদের কিছু অ্যাসেসমেন্ট দেয়। তো তাতে হচ্ছে ওর মেন্টাল, তখন ওর বয়স ছিল 3 বছর 11 মাস। সেই সময় ওর মেন্টাল এজ আসে হচ্ছে 3 বছর 4 মাস, আর ল্যাঙ্গুয়েজ স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ আসে 1 বছর 9 মাস। এমনিতে সে অ্যাক্টিভিটিতে বা যে কোনো কিছুতে খুব ভালো, মানে সে আমার সঙ্গে জেনারেলাইজেশন নাই, বাট সে আমার সঙ্গে এইসব অ্যাক্টিভিটিতে খুব ভালো আর কি। তো তারপরে হচ্ছে এখানে যখন আমরা পেক্স শুরু করব এরকম একটা ব্যাপার হয় এই স্পিচ থেরাপিস্টের আন্ডারে থেকে, তো তখন লকডাউন শুরু হয়ে গেল। তারপর আমি ইনার সার্কেলে এবিএ করানো শুরু করলাম অনলাইনে, অনলাইন সেশনে এবিএ করানো স্টার্ট করলাম। এর আগে আমি যখন ওকে ইন্ডিয়াতে নিয়ে গেছিলাম, তখন এএসডব্লিউপি তে আমরা 15 দিনের একটা এবিএ সেশন করি ওর সাথে, সেখানে আমার বাচ্চার রেসপন্স খুব ভালো ছিল। তো তারপরে বাংলাদেশে এসে যখন আমি কন্টিনিউ করতে পারি নাই, ওরা 6 মাসের যে গোল দিয়ে দেয়, সে 6 মাসের গোল আমার অ্যাচিভ হয়ে যায় খুব দ্রুত। 3-3.5 মাসের মধ্যে ওই 15 না 17টা ওরা টাস্ক দেয়, সেগুলো ওর কমপ্লিট হয়ে যায়। যেহেতু আমি গভর্নমেন্ট জব করি, আমার পক্ষে আবার 1 বছরের মধ্যেই জিও পেয়ে ইন্ডিয়া যাওয়া সম্ভব হয় না। তারপরে তো লকডাউন, এই জন্য আমি যখন ইনার সার্কেলে ওরা অনলাইনে এবিএ সেশন দেওয়া শুরু করলো, তখন আমি ওটা নিলাম। তো নেয়ার পর ওখানকার এবিএ থেরাপিস্টরা আমাকে বললো যে পেক্স দিবেন না,
এখনই যদি আপনি পেক্স দেন তাহলে সেই ক্ষেত্রে তার স্পিচটার একটা ব্যারিয়ার হতে পারে। এখন এবিএ যখন আমি শুরু করছি তখন ওখানে ম্যান্ডিং যে সেকশন গুলা ছিল সেখানে আমরা সান্নিধ্যকে ম্যান্ডিং করানোর জন্য দাও, ওর পছন্দের জিনিসটার জন্য আও, মানে প্রথমে আমরা স্টার্ট করছিলাম আও, হাত দিয়ে জেস্টার দিয়ে আও, সেটার পরবর্তীতে 1.5 মাসের মাথায় আমরা দাওতে শিফট করি। এখন সে খুব ফ্রিকোয়েন্টলি সেই জিনিসটার জন্য দা ও দা ও মাঝে মাঝে খুব ক্লিয়ারলি দাও বলতেছে, এবং এইভাবে জেস্টার দিয়ে আবো, খাবোর জন্য আবো, এটাও সে মাঝে মাঝে বলে ফেলতেছে। তারপরে হচ্ছে আমের ছবি দেখালে এটা কি, আমাকে আগে থেকে একটু সাইড থেকে একটা স্টার্টিং দিতে হয়, এরকম বললেই সে স্টার্ট করে দেয়। ক্লিয়ার না কিন্তু সে স্টার্ট করে, এরকম বেশ কয়েকটা শব্দ সে বলতেছে। কিন্তু হচ্ছে দাদা, তাহলে কি আমার পেক্স শুরু করা উচিত নাকি আমার এবি এর সঙ্গে পেক্স ছাড়াই যাওয়া উচিত? আচ্ছা, এইখানে এটা আসলে খুব ট্রিকি একটা কোশ্চেন, কারণ পেক্স কিন্তু এটা কিন্তু মানে কি বলবো, রিসার্চ বেসড একটা টেকনিক। পেক্স একটা টেকনিক, এবিএ কিন্তু আরেকটা টেকনিক। তো আসলে মেইনলি যেটা হচ্ছে যে একটা অটিজম আক্রান্ত বাচ্চার ক্ষেত্রে কিন্তু আসলে যে কোনো একটা নির্দিষ্ট টেকনিক কাজ করবেই এমন কিন্তু কোনো আসলে নেই। আপনি বলতে পারেন না যে এবিএতেই সব খুব ভালো হয়ে যাবে, আবার পেক্স করলেও খুব ভালো হয়ে যাবে, বিষয়টা আসলে এরকম না। যেহেতু ও অলরেডি মুখ দিয়ে কিছু শব্দ করা শুরু করেছে, সো ডেফিনেটলি সেটা হচ্ছে এবিএটা ভালো কাজ করছে, যতটুকু বুঝতে পারছি নিশ্চয়ই এবিএটা ভালো কাজ করছে। এবং পেক্স যে জিনিসটা, পেক্সটাও কিন্তু আসলে নন ভার্বাল যারা বাচ্চা তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। তো এইটা আসলে ডিপেন্ড করবে, এটা আসলে চয়েসটা আসলে আপনাদের, চয়েসটা আসলে মেইনলি আপনাদের, যে আসলে আপনি কোনটা নিতে চান। হ্যাঁ, কোনটা নিতে চান, আপনি কি বিয়েটাকেই ফলো করবেন নাকি ফুল পেক্সে চলে যাবেন, সেটা এটা আসলে চয়েসটা আপনাদের। তবে আমি যেটা বলবো যে পেক্সের বিষয় যেটা, পেক্সটাতে সুবিধা যেটা হয় যে বাচ্চার কিন্তু কমিউনিকেশনের আগ্রহটা বাড়ে, যেহেতু এখানে আপনি তার ডিজায়ার একটা অবজেক্ট নিয়ে তাকে আপনি পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম শুরু করছেন। সো আমার কাছে মনে হয় যে এইখানে আসলে চয়েসটা আসলে আপনার, আপনাকে আসলে খুঁজে বের করতে হবে যে আসলে এইখানে ওর ক্ষেত্রে কোনটা ভালো কাজ করছে। ও কি আসলে পেক্সে ভালো রেসপন্স দেয় নাকি এবিএ তে ভালো রেসপন্স দেয়? আপনার যদি মনে হয় এবিএ তে ভালো রেসপন্স দিচ্ছে, দেন আমি ইউ শুড গো উইথ এবিএ। আপনার যদি মনে হয় পেক্সেও কিছু ভালো রেসপন্স দিচ্ছে, দেন আপনি পেক্স করতে পারেন। এখন এটা ডিপেন্ড করে বাচ্চার উপর, বুঝতে পারছেন? কারণ কোন আসলে মানে দাদা এরকম কোনো বিষয় নাই তো যে এটা ব্যারিয়ার, একটা নন ভার্বাল বাচ্চার ক্ষেত্রে পেক্স দিলে এটা কি ব্যারিয়ার? যেমন অনেকে, আমি যেমন ফিদা ভাইয়ের কাছে যখন গেছিলাম তখন ফিদা ভাই আমাকে বলছিল আপনি এত জেস্টার দিবেন না, এত জেস্টার দিলে ও হয়তো বলবে না, কারণ সান্নিধ্য দাও, ঘুমাও, এই ধরনের সব ধরনের জেস্টারে সে খুব মানে অভ্যস্ত আর কি। অভ্যস্ত, বুঝতে পেরেছি। হ্যাঁ, তবে নরমালি এখন আমি নরমালি এখন হচ্ছে আপু টোটাল কমিউনিকেশনের যুগ, যেটা একটু আগে আমি বলেছিলাম, টোটাল কমিউনিকেশন। আমরা যেটা চিন্তা করি যে বেশিরভাগ ক্ষেত্রেই রিসার্চ যেটা বলে আর কি, আমি বলার কেউ না এই ক্ষেত্রে, রিসার্চ কি বলে, রিসার্চ বলে হচ্ছে যে বাচ্চার যদি নন ভার্বালি কমিউনিকেট করে, দ্যাট ডাজন্ট মিন যে সব সময় নন ভার্বালি কমিউনিকেট করবে, বরং নন ভার্বাল কমিউনিকেশনটা ভার্বাল কমিউনিকেশনকে ফস্টারিং করে। সো মানে রিসার্চ যেটা বলছে সেটা আমি বললাম আর কি। তো আমার কাছে মনে হয় যদি আমার এই ইয়ে যেটা পেক্স কিন্তু রিসার্চ যেটা বলে সেটা হচ্ছে আলটিমেটলি বাচ্চাকে কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশনের দিকেই নিয়ে যায়, হেল্প করে ভার্বাল কমিউনিকেশন আলটিমেটলি। সো ব্যারিয়ার হবে বলে আমার মনে হয় না যদি আমি রিসার্চের কথা চিন্তা করি। ওকে,
ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এই জায়গাটা আমি একটু কথা বলতে চাই। জি। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। এত কনফিউজিং একটা জায়গাটা, এটা আমাদের প্যারেন্টদের জন্য এই জায়গাটা আসলে খুব বিশেষ কনফিউজিং করে যখন আপনি এবং খুবই কন্ট্রোভার্সিয়াল ইস্যু। জি, আপনি যখন বলে দেওয়া হয় যে আপনি সিদ্ধান্ত নেন। আমরা আসলে তো এই বিষয়ে টেকনিক্যাল না। একজন কিন্তু অন্য বিষয়ে পিএইচডি হোল্ডারও হতে পারে। কিন্তু সে যদি স্পেশাল এডুকেশনে পড়ালেখা না থাকে বা থেরাপি বিষয়ে, তার তো সেটা জানার কথা না। এখানে একটুখানি প্রিয়াঙ্কা আমি আপনাকে বলতে চাই যে সেটা একটা হচ্ছে দাদা তো চমৎকার দিয়ে বলেছেন, এবং পেক্স যে ব্যারিয়ার না, মানে এটা তো আর ওষুধ না যে এটার একটা সাইড এফেক্ট এরকম ব্যাপারটা থাকবে। এবং যেটা বলেছেন যে পার্টিকুলারলি বাচ্চাটার ক্ষেত্রে কোনটা কাজে লাগবে সেটা আপনি ট্রাই না করে তো বুঝতে পারবেন না, সেটাও একটা পয়েন্ট। রাইট। আমি প্রিয়াঙ্কা, আপনি হয়তো নতুন আমাদের প্ল্যাটফর্মটাতে, আমি আপনাকে বলবো যে আমাদের যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের ভিডিওগুলো একবার দেখবেন। সেখানে পেক্সের উপরে লন্ডন থেকে আপনার জন এফ কেনেডি স্কুলের একজন প্রফেশনাল, ওনার দুটো ভিডিও আছে, খুব বড় বড় দুটো ভিডিও, 2 ঘন্টা এরকম সময় ক্লিয়ারলি উনি মানে এক্সপ্লেইন করেছেন বিষয়গুলো। এবির উপরে আপনার লন্ডনের ডক্টর ক্রিস্টোস নিকোপোলাসের সাথে একটা ইয়ে হয়েছিল, ওনার পিএইচডি করা এবি এর উপরে। এবং ইনশাআল্লাহ 13 নভেম্বর, যদি আমাদের সব ঠিকঠাক থাকে, 13 নভেম্বর ওনার সাথে একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন হবে এবি এর ব্যাপারে। এগুলো ফলো করেন, এগুলো ফলো করলেও আপনার অনেকটা আইডিয়া হয়ে যাবে। আর দাদা তো আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ, তো সুতরাং ওনার কাছ থেকে আমরা পরামর্শ পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ দুইজনকেই। আর কেউ আর কোনো প্রশ্ন আছে কি আমাদের? আমরা কিন্তু অনুষ্ঠানে প্রায়, মানে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে আসছি। দাদাকে বলেছিলাম 1 ঘন্টা, সেখানে 2 ঘন্টার দিকে চলে যাচ্ছে। তো আর কেউ কি আছেন? আমার কোনো প্রশ্ন আছে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দাদাকে অনেক অনেক ধন্যবাদ। দাদার আমি অনেক কথা শুনেছি, আমার ছেলেকে আমি প্রয়াসে থেরাপি করাই, কিন্তু দাদার কখনো দেখা পাইনি। আপনার মাধ্যমে দাদার সঙ্গে আমার দেখা হলো। আমরা সামনে নিয়ে এসে দিলাম। আমার দাদাকে আমার অনেক দিন দেখার ইচ্ছা ছিল। ওনার গল্প শুনেছি অনেক আমি। হ্যাঁ, এখন আমার ওনার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমার ছেলে অনেক কষ্ট করে, আমি কি বলবো, 8.5 9 বছর বয়সে 1 স্পিচ এসেছে। এখন সে 2 স্পিচ করতে পারে, আর 2 স্পিচ করে নিজে নিজে। বাট ও হচ্ছে ওর এখন 10 বছর। আচ্ছা আচ্ছা। থেরাপি করা শুরু করেছিলাম 6 বছরে, আর ওই স্পিচ মানে 1 স্পিচ এসেছিল 8 বছর। 8 বছর তারপর ও আস্তে আস্তে এখন ও 2 ওয়ার্ডস বলতে পারে, 2 ওয়ার্ডস সেন্টেন্স আর কি। আসো বাবা, আসো মা, আসো, বোনকে ডাকে বা নানা নানি যাকে পারে, মানে সে বলে যে আসো, মানে 2টা ওয়ার্ড দিয়ে সে সেন্টেন্স মেকিং করে। কিন্তু এখন আরেকটা কাজ, সেটা হচ্ছে সে ইকোলালিয়া করে, মানে আমি যেটা বলছি, বাবা এখানে আসো, ওখানে যাব, হ্যাঁ এটা করবো, হ্যাঁ আমাকে দাও, আমি যেটাই বলি সেটাই বলে। ওর বাবাও যা বলে তাই বলে। এখন আমি এখান থেকে ওকে কিভাবে বের করে ওর করবো, ইমপ্রুভ করবো? ওই যে সেই একই আনসার আসলে। ওকে যেহেতু ইকোলালিয়া করে, রিপিট করে, ডেফিনেটলি তার ল্যাঙ্গুয়েজ ডিলে আছে কোথাও না কোথাও। হয়তো এমন হতে পারে যে সে হয়তো আপনি যেটা বলছেন যে 2 ওয়ার্ড সে ইউজ করে, 2 ওয়ার্ড সে ইউজ করছে এক্সপ্রেসিভ হিসেবে। আসলে ওর আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটুকু 2 ওয়ার্ড কিনা নাকি আসলে সিঙ্গেল ওয়ার্ড, সেটা আসলে অ্যাসেসমেন্ট না করলে বোঝা যাবে না। যেহেতু ওর সম্ভবত ল্যাঙ্গুয়েজ ডিলে আছে, তবে যেহেতু সে অনেক লেট করে কথা বলছে, এবং অনেক মানে প্রয়াসেও এমন একজন থেরাপিস্ট আমাকে বলেছে যে আপনি আপনার ছেলেকে নিয়ে যান, ওকে দিয়ে কোনো শব্দ আসবে না, বলছে এভাবে আমাকে। আমি নিরাশ হইনি, আমি প্রয়াসেই থেরাপিস্ট চেঞ্জ করে আমি ওর স্পিচটা আনতে পেরেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে ও এখন মা বলে, বাবা বলে, বোনের নাম বলে, নানা নানি বলে, দাদা দাদি বলে। এখন সবই আল্লাহর ইচ্ছা। এখন আমি ওর আরেকটু ইমপ্রুভ করতে চাচ্ছি, আর যেন ও যেটা বলছে বুঝে বলে, আর ইকোলালিয়াটার জন্য কমিয়ে দেয়। সেই ক্ষেত্রে ইকোলালিয়াটা কিন্তু একটা গুড থিং। আমরা সব সময় যে জিনিসটা চিন্তা করি যে বাচ্চা রিপিট করছে, এটা খুব খারাপ একটা জিনিস, মানে আচরণগত ভাবে কিন্তু আসলে আমাদের জিনিসটা খুব অস্বাভাবিক লাগে যে আমি যে কোশ্চেনটা বললাম, বাচ্চা আমাকে যেটাই বলি সেটাই বলছে আমাকে। কিন্তু আসলে ইকোলালিয়া জিনিসটা মানে ইকোলালিয়া ইজ এ গুড থিং। দ্যাট মিনস যে সে বাচ্চা কমিউনিকেট করার এবিলিটি রাখে, কিন্তু তার ল্যাঙ্গুয়েজ ডিলে আছে। সে আপনার কথাটা বুঝতে পারছে না বলেই সে কথাটা রিপিট করছে। তো সবার আগে যেটা করতে হবে যে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট, আর সেকেন্ডলি সে যেহেতু 2 কিওয়ার্ড বলা, 2টা ওয়ার্ডে এক্সপ্রেস করা শুরু করেছে, আপনি
যেটা করতে পারেন একটু এক্সপ্যানশন করতে পারেন। কি ধরনের? যেমন হচ্ছে সে যদি বলে যে এটা বল, তাহলে আপনি এখানে একটু এক্সপ্যান্ড করতে পারেন, এটা লাল বল, একটা ওয়ার্ড যোগ করে দাও। আচ্ছা যেমন দাদা, ও যখন বলবে মা আসো, বাবা আসো, তখন আমি কি বলবো? যে মা এদিকে আসো, এক্স্যাক্টলি রাইট। বাবা এদিকে আসো, মা অ্যাডজেক্টিভ, কিছু অ্যাডজেক্টিভ যোগ করা, হ্যাঁ, সেন্টেন্সগুলো আমার কাছে আসো। আচ্ছা মানে জাস্ট আপনি এটাকে এক্সপ্যান্ড করেন, সে যতটুকুই পাচ্ছে সেটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করেন, একটা বা দুইটা, প্রথমে একটা ওয়ার্ড অ্যাড করে। যদি দেখেন যে সেই একটা ওয়ার্ড সে অ্যাড করতে পেরেছে এবং সে বলতে পারছে, তাহলে আরেকটা ওয়ার্ড অ্যাড করেন। এভাবে আস্তে 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 ওয়ার্ড বাই ওয়ার্ড আগানো। তবে তাকে আপনি অবশ্যই একজন ভালো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টকে দেখান এবং আগে আইডেন্টিফাই করেন যে ওর ল্যাঙ্গুয়েজ এবিলিটি কতটুকু, অথবা আপনার যে যে এক্সিস্টিং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছেন তাকে জিজ্ঞেস করেন যে ওর আসলে ল্যাঙ্গুয়েজ এবিলিটি কতটুকু, আন্ডারস্ট্যান্ডিং, এবং ওইখান থেকে ওর ল্যাঙ্গুয়েজ এবিলিটি বাড়ানো যায় কিভাবে। ওর ল্যাঙ্গুয়েজ এবিলিটি, ও যেহেতু কথা বলা শুরু করেছে, ওর ল্যাঙ্গুয়েজ এবিলিটি বাড়িয়ে দেন, ও অটোমেটিকলি আরো অনেক বেশি কথা বলবে। আচ্ছা দাদা, আজকে ওর টিচারকে বলছিলাম যে এরকম ও 2 শব্দ বলতে পারে, বলে কি ও কি ইকোলালিয়া করতে পারে, বলে কি ও কি কথার উত্তর দিতে পারে। এটা মানে এটা তো আরো অনেক পরে মনে হচ্ছে আমার। এটা কি দাদা? কথার উত্তর দিতে পারাটাই কিন্তু আপনার ওই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে রিলেটেড। আচ্ছা, আপনি যদি এটা দাদা কথার আরো অনেক উত্তর, পরে আসবে, তাহলে অনেক পরে আরো। এটা আসলে মানে বাচ্চা না দেখে বলাটা খুবই টাফ আসলে। হঠাৎ দুই একটা আচ্ছা দাদা, ইনফরমেশন থেকে আসলে বলাটা খুবই টাফ হ্যাঁ যে আসলে কি অবস্থা বাচ্চা। দাদা, অ্যাসেসমেন্টটা কোথায় করালে ভালো হয় আর কি, ল্যাঙ্গুয়েজ? আমি তো যেহেতু আমি ফেইথ বাংলাদেশে আছি, আমি তো বলবোই যে ফেইথ বাংলাদেশে আপনি আচ্ছা দাদা, আমি ইয়ে করতে পারেন। হ্যাঁ ফেইথ হ্যাঁ, বাংলাদেশ। সেটাই। দাদা আপনাকে পাওয়াই যায় না, মানে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আপনাকে পাওয়া যায় না দাদা, বুঝছেন, এটাই হলো সমস্যা। সেটি আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে, সেটা আমাদের হ্যাঁ। একটা উদ্দেশ্য যে দাদাকে যতটুকু সম্ভব উনার ওখানকার যে কাজ, সে কাজগুলো সারার পরেও যদি অবসর সময় বা বাকি সময়টুকুতে আমরা কিছুটা ম্যানেজ করতে পারি, কিন্তু অনেকেই চাচ্ছেন এটা, সেটার একটা চেষ্টা আমরা আমাদের সাধ্য মতো করে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ ফারজানা। আপনার আর কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে। যে আপনি স্যারের ব্যবস্থা করে দিয়েছেন, অন্তত একবার কথা বলার সুযোগ হলো আমার। অনেক ধন্যবাদ। আর কেউ আছেন? কোনো প্রশ্ন আছে কি? কোনো প্রশ্ন আছে? দাদা একটা জিনিস, মানে দুটো জিনিস আমরা খুব আমি জানি না, আজকে আমাদের প্রায় আপনার 1.5 ঘন্টা হলো আমাদের ইয়ে। তো আপনি বেশি লম্বা করাটা আমাদের জন্য ঠিক হবে না, কিন্তু খুব ক্রুশাল দুটো ব্যাপার আমাদের আমার সামনে এসছে, সেটা আমি আপনাকে বলি। সেটা নিয়ে হয়তো যদি আজকে আলোচনা নাও হয়, যদি কোনো অন্য একটা সময় যদি আপনার পক্ষে সম্ভব হয়। একটা হচ্ছে যে এই যে আপনি এটি খুব ভয়াবহ একটা ব্যাপার যে আমাদের প্যারেন্টসদের আন্ডারস্ট্যান্ডিং, যেমন আমরা যে বলছি যে আমার বাচ্চা সব বুঝে বলে না বা এসে, মানে আমার বাচ্চাকে বোঝা, সেই আন্ডারস্ট্যান্ডিং এ যদি ভুল থাকে, তাহলে এটি কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার। বিকজ আমার বাচ্চা তো কথা বলতে পারে না, তো আমি যখন আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি স্পিচ থেরাপির কাছে বলেন বা স্পেশাল এডুকেটরের কাছে বলেন, তার কাছে আমি কিন্তু আমার বাচ্চার পক্ষে কিন্তু আমি কথা বলছি, মানে ও কি করে না করে আমি বলছি। সেই আমার যদি বোঝার ভুল থাকে, আমি যদি আমার বাচ্চাকে ভুল অ্যাসেস করে ফেলি, আমি নিজেই আন্ডারস্ট্যান্ডিংটা ভুল হয়, তাহলে কিন্তু পুরো ম্যানেজমেন্টটাই ভুল হতে পারে। আসলে সেই ক্ষেত্রে মেইন দায়িত্বটা কিন্তু আসলে পরে হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাঁধে। একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের দায়িত্ব কিন্তু শুধুমাত্র বাচ্চাকে থেরাপি দেওয়া না, একই সাথে তার প্যারেন্টস যে তাদেরকেও এডুকেটেড করা। প্যারেন্টস, এটা খুবই স্বাভাবিক যে প্যারেন্টসরা আসলে বুঝতে পারবে না যে বাচ্চার লেভেল কতটুকু, বা এটা খুবই জ্ঞান নাই আমাদের তো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক যে প্যারেন্টস একটা বাচ্চা কে সবসময় যে বুঝতে পারবে বিষয়টা আসলে তা না। একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের আসলে দায়িত্ব হচ্ছে বাচ্চাটাকে অ্যাসেস করে সরাসরি থেরাপি শুরু না করে আগে প্যারেন্টস কে এডুকেট করা। রাইট, এক্স্যাক্টলি। প্যারেন্টস আমাদের বাংলাদেশে এই জিনিসটা আসলে আমি স্যাডলি টু সে যে এটা আসলে খুবই কম, এবং আমরা আসলে এই জায়গা থেকে স্পেশাল চাইল্ড কেয়ারের জন্ম, মানে আমি আপনাকে একদম স্পেসিফিক্যালি বলছি এই জায়গাটা, জি গ্যাপটা। আসলে
থেরাপিস্টও আমাদের এটা আমাদের আমি অ্যাজ এ থেরাপিস্ট আমি নিজেও এটা মানি যে এটা আসলে আমাদেরই ফল্ট যে আমরা হয়তো বাচ্চাকে অ্যাসেস করলাম, বাচ্চার অবস্থাটুকু আমি জানি, কিন্তু প্যারেন্টসকে আমি ফুল বিগ পিকচারটা আমি দিলাম না যে আসলে বাচ্চাটার অবস্থাটা কোথায় বা আপনি টু হোয়াট এক্সটেন্ট মানে হি উইল কমিউনিকেট তার আমি কতটুকু আপনি এই অবস্থায় ও বর্তমান যে অবস্থা এই অবস্থায় আপনি কতটুকু এক্সপেক্ট করতে পারেন ওর কাছ থেকে, এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে অনেক ক্ষেত্রে ক্লিয়ার করি না। তো এই জিনিসটা আসলে আমি এটা দায়টা আমাদের উপরে এসে পড়ে এবং প্যারেন্টসদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে ইনফরমেশন গুলো জানতে চাওয়া থেরাপিস্টদের কাছ থেকে, ইনফরমেশন ওর বর্তমান অবস্থাটা কোথায়, ও কোন লেভেলে আছে, রিয়েলিস্টিক। অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্যারেন্টসরা আমরা যখন আসে যে এক্সপেকটেশনটা রিয়েলিস্টিক না, আমাদেরকে তখন যেটা করতে হবে যে থেরাপিস্টদের কাজ হচ্ছে তখন সেই এক্সপেকটেশনটাকে রিয়েলিস্টিক লেভেলে নিয়ে আসা। কারণ আমি পড়ে আছি ক্লাস 1-এ, আমি চিন্তা করছি ক্লাস 10-এর, তাহলে তো আলটিমেটলি আসলে ইয়ে হবে না। তো রিয়েলিস্টিক এক্সপেকটেশন যেটা সেই জিনিসটা তৈরি করার দায়িত্ব আসলে কিন্তু থেরাপিস্টদের উপর বর্তায়। তো এবং এবং প্যারেন্টসদেরকেও আসলে সচেতন হতে হবে যে তারা যেন থেরাপিস্টদেরকে কাছ থেকে জানতে চায় যে আমার বাচ্চার বর্তমান অবস্থাটা কি, আমার পরবর্তী স্টেপ গুলো কি কি হবে, আমরা কি কি পদ্ধতিতে আগাবো, এবং বারবার হচ্ছে জিজ্ঞেস করা যে এই অবস্থা ও তো এটা করতে পারছে না, এটা অল্টারনেটিভ কি ওয়ে হতে পারে, এই জিনিসগুলো শুধু থেরাপিস্ট না, এটা আসলে প্যারেন্টস এর পক্ষ থেকেও এই অ্যাওয়ারনেসটা আসলে আসা জরুরি। সেই ক্ষেত্রে প্যারেন্টসদের মানে আমাদের এক্সপেকটেশন, যে ভুল এক্সপেকটেশনের যে জায়গাটা, সে থেকে আপনার মনে হয় যে ভুল এক্সপেকটেশনের প্রধান কারণ হচ্ছে ভুল আন্ডারস্ট্যান্ডিং, মানে আমরা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, যে আমার বাচ্চা সম্পর্কে যে আমার আন্ডারস্ট্যান্ডিং এর অভাব বলবো না, এটা আসলে আমাদের এখনো সচেতনতার অভাব, আমি বলবো এটা সচেতনতার অভাব। আমরা এখনো প্যারেন্টসদেরকে নর্মাল বাচ্চার ডেভেলপমেন্ট সম্পর্কে আসলে জানতে হবে, একটা নর্মাল বাচ্চার ডেভেলপ হয় কিভাবে সেই জিনিসগুলোকে আসলে প্যারেন্টসদের জানা উচিত। যে এই বাচ্চাটা একটা বাচ্চা জন্মের পরপরই কিন্তু কথা বলে ফেলে না, যেমন আমাদের কাছে যে প্যারেন্টস গুলো আসে সবার প্রথমেই তাদেরকে কবে কথা বলবে, কিন্তু কথা বলার আগেও যে ছোট ছোট যে বিষয়গুলো, যেমন বাচ্চা প্রি ভার্বাল লেভেল ডেভেলপ করতে হবে, তারপরে সিঙ্গেল ওয়ার্ড লেভেল ডেভেলপ হবে, টু কিওয়ার্ড লেভেল ডেভেলপ হবে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে, দেন বাচ্চা হচ্ছে কথা বলার জন্য হয়তো রেডি হচ্ছে। তো আসলে প্যারেন্টসদেরকেও প্রচুর ঘাটতে হবে, প্যারেন্টসদেরকেও ঘাটতে হবে, থেরাপিস্টদেরকেও ইনফরমেশন গুলো প্যারেন্টসদেরকে দিতে হবে, দেন আস্তে আস্তে আসলে এই রিয়েলিস্টিক এক্সপেকটেশন যেটা সেটা তৈরি হবে। অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন, একেবারে শেষ প্রশ্ন, এটার সাথে রিলেটেড যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মনে করেন আমার বাচ্চাকে আমার সপ্তাহে একটা দুটো সেশন দিই আমি, মানে আপনার স্পিচ থেরাপি, সাধারণত এরকমই তো হয়, একটা দুইটা তিনটা এরকমই, এক একটা সেশন হয়তো 30 মিনিটস 40 মিনিটস 45 মিনিটস ম্যাক্সিমাম, তাহলে সারা সপ্তাহে টোটাল কত সময় সে ওই সেশন মানে সেশনে থাকছে, থেরাপিস্টের সাথে থাকছে? খুবই কম সময়, ভেরি নেগলিজিবল অ্যামাউন্ট অফ টাইম থাকছে। এবং সেখানেও কিন্তু বেসিকলি কি হয় যে সাধারণত একটা রুমের মধ্যে একজন থেরাপিস্ট থাকেন, সেখানে একটা সিমুলেটেড একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়, কিন্তু এটা কিন্তু রিয়েল এনভায়রনমেন্ট না। এরপরে আমাদের বাংলাদেশের আমাদের যে কালচার, অ্যাটলিস্ট আমি আমার কথাই বলছি, আমরা যেটা করেছি চলে আসলাম, এরপর কিন্তু আমাদের কোনো কাজ নাই, মানে আমরা কিন্তু বাসায় সেটা চেষ্টা বা বাসায় এই যে একটা ব্যাপারটা যে বাসায় বা অন্য সময়টাতে বাবা মা কেয়ার গিভার তারা বাচ্চাটার সাথে কিভাবে কথা বলবে, মানে এইটার জন্যই সুস্পষ্ট গাইডলাইন পেতে হলে প্যারেন্টসকে আমি বলবো, আমি এই জিনিসটা আমরা বাংলাদেশে একটা খুব আমি ব্যাড প্র্যাকটিসই বলবো, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই থেরাপিস্টরা ইয়েকে রাখে না সেশনে বাচ্চাকে, প্যারেন্টসকে। এই ক্ষেত্রে আমি বলবো যে প্যারেন্টসের প্রত্যেকটা প্যারেন্টসের রাইট আছে যে থেরাপি রুমে থাকার এবং শেখার যে কি করা হচ্ছে তার সাথে, বাচ্চাটার সাথে। বাচ্চাকে যদি মানে থেরাপি রুমে যদি না
থেরাপি রুমে না থেকে আসলে কিন্তু প্যারেন্টস বুঝতে পারবে না যে এই বাচ্চাটাকে আসলে ঠিক কিভাবে থেরাপিস্ট হ্যান্ডেল করছে। এবং আসলে এই 45 মিনিটের সেশনে আসলে কিছুই হয় না, সত্যি কথা। থেরাপিস্টের কাজ হচ্ছে একজন প্যারেন্টসকে সেইভাবে এডুকেটেড করে দেওয়া যেখানে সে বাসায় গিয়ে থেরাপি অ্যাক্টিভিটি গুলো ইমপ্লিমেন্ট করতে পারে। তা না হলে গিয়ে কিন্তু আসলে আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে না। সেখানে থেরাপিস্টেরও লস। থেরাপি কয়েকদিন পরে প্যারেন্টস বলবে যে থেরাপিতে তো কাজ হয়। কিন্তু মেইনলি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে প্যারেন্টস থেরাপিস্টের সাথে থাকা উচিত এবং কোনো জিনিস কেন থেরাপিস্ট ওই কাজটা করছে সেই জিনিস সম্পর্কে কনফার্মেশন জানতে চাওয়া উচিত প্যারেন্টসের, যে এই কাজটা আমি কেন করছি। এবং থেরাপিস্টদের উচিত এভিডেন্স বেসড প্র্যাকটিসটা ইউজ করা, যে আমি কেন এটা করছি, আমি কি এটা টাইম পাসের জন্য করছি নাকি এটা আমি আসলেই আমি আলটিমেটলি একটা গোল ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি আমার এটা, এই জিনিসটা। তো প্যারেন্টস এডুকেশনের দিকে আমাদের ফেইথ বাংলাদেশ কিন্তু প্যারেন্টস এডুকেশনের দিকে আমরা খুব নজর দেই। আপনারা হয়তো জানবেন যে ফেইথ বাংলাদেশে কিন্তু আমাদের প্রায় বিভিন্ন প্যারেন্টস এডুকেশন সেশন হয় এবং আমরা ফেইথ বাংলাদেশে যেটা করি যে সব সময় প্যারেন্টসকে অ্যালাউ করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্যারেন্টসকে অ্যালাউ করার ট্রাই করি এবং প্যারেন্টসকে আমরা সবসময় বলতে থাকি যে এই কাজটা আমরা কেন করছি বা এই কাজটা বাসায় কয়বার করবেন বাসায়। কারণ আলটিমেটলি পরিপূরক, একজন আরেকজনের পরিপূরক। থেরাপিস্ট যদি অ্যাক্টিভিটি গুলো বলে না দেয়, বাসায় গিয়ে প্যারেন্টস কাজ করতে পারবে না। প্যারেন্টস কাজ করতে না পারলে আলটিমেটলি বাচ্চার ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে না। কিন্তু যেটা কাজ যেটা মানে একটা প্রচলিত ধারণা যেটা আমাদের মধ্যে চলছে যে যত বেশি সংখ্যক সেশন নেওয়া যাবে তত ডেভেলপ হবে। বিষয়টা আসলে সেরকম না। একটা সেশনের 45 মিনিটের থেরাপিস্টের কাজ ইকুয়াল টু বাড়িতে বাবা মায়ের কত সময়ের কাজ বা এজিএল এর মধ্যে বা ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস এর মধ্যে যেমন আপনি আমার ওয়াইফকে তখন সাজেশন দিচ্ছিলেন যে আপনি ওকে উপরে তুলে রাখেন জিনিসটা যেন ও রিচ করতে না পারে। এই যে টিপস গুলা, হ্যাঁ, এটা দিয়ে যদি আমরা মানে এটা আমি আপনাকে বলছি যে এটা দিয়ে যদি একটা ইয়ে করা যেত যে বাবা মাকে এক ধরনের একটা ট্রেনিং টাইপের একটা কিছু, যে স্পিচের ক্ষেত্রে বাবা মায়ের ট্রেনিং, সেইটা আপনি তো অনেক ব্যস্ত মানুষ, কিন্তু এটা যদি একটু ইয়ে করা যায়, কারণ এই যে ভুল ধারণাটা ভাঙা এবং আসলে রিয়েল লাইফে বাচ্চাটাকে কথা বলার জন্য একটা সিচুয়েশন তৈরি করা, একটা নিড তৈরি করা, সেটা আমার মনে হয় যে একটা টোটালটা যদি কিছু করা যেত তাহলে খুব উপকার হতো। থেরাপিটাও এফেক্টিভ হতো, যেটা আপনি বলছেন। হ্যাঁ, অবশ্যই প্যারেন্টস এডুকেশনের উপরে আসলে কোনো কিছু নাই। প্যারেন্টস এডুকেশন ছাড়া আসলে একজন থেরাপিস্ট ভালো রেজাল্ট এনে দিতে পারবে না। সো প্যারেন্টসকে আগে জানতে হবে যে কেন করছি, কি জন্য করছে এবং এটা করলে আলটিমেটলি কি লাভ হতে পারে, কি লাভ হবে। যেমন আমি অ্যাড করতে চাচ্ছি যে সারহানকে যখন মাত্র মানে 3 বছর বয়সে আমি যখন অ্যাসেস করালাম, প্রথম ধরা পড়লো, তো তখন যদি আমাকে উনি থেরাপিস্ট যিনি ছিলেন উনি যদি আমাকে একটা ক্লিয়ার আইডিয়া দিতেন, তাহলে মানে তখন আমি হয়তো সারহানকে আজকে একটা মোটামুটি একটা স্বাভাবিক লাইফ দিতে পারতাম। উনি আমাকে জাস্ট মানে এভাবে বলেছিল এই 3টা কাজ করেন, কাজটা কেন করব, কি জন্য, এটার মানে আসলে এটা কি প্রভাব আসলে কিছু এক্সপ্লেন করেনি। আর আমাকে যেটা একটা ফেক আইডিয়া দেওয়া যে ও ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই, 3টা কাজ করেন, এতদিনের মধ্যে ও ওকে হয়ে যাবে। তো সেই সময়টাই যে আমি সর্বনাশটা করে ফেলেছি আমার বাচ্চার। ওই বয়সে আমি যতটুকু কাজ করেছিলাম, আমার বাচ্চা অনেক কবিতা বলতো, ছড়া বলতো, কমিউনিকেশন ছিল, সেটা যদি আমাকে প্রপারলি অ্যাওয়ার করা হতো যে আসলে আমার বাচ্চার সিচুয়েশন এটা, এভাবে আমি কাজ করব, তাহলে হয়তো আজকে সারহানের মানে রিগ্রেশনটা হতো না। তা আমি এই জন্য আমি দাদার সাথে পুরোপুরি একমত যে হ্যাঁ মানে এটা থেরাপিস্টের দায়িত্ব। তারপরও আমি এইটুকু বলবো যে রাইট নাও প্যারেন্টস যারা আছে তাদেরকে আমি এটা বলবো যে প্লিজ আপনারাও অ্যাওয়ার হন, আপনারাও সেই জায়গাটাতে আসেন যাতে আপনারা কোন কোয়েশ্চেনটা জানার স্পেসটা তৈরি হয় যে আমি আসলে কি জানবো, কি জানা উচিত। সেই জন্য আপনারা নিজেরাও একটু ঘাটাঘাটি করবেন, পুরোটাই সবসময় আরেকজনের উপর বা থেরাপিস্ট বা টিচার এদের উপরে পুরোটা ছেড়ে দিবেন না, নিজেরাও একটু চেষ্টা করবেন
যাতে আপনি আপনার বাচ্চাকে সঠিক কোয়েশ্চেনটা আপনি করতে পারেন গিয়ে। থ্যাংক ইউ। যেমন দাদা, যেমন আমরা এখন আমরা প্যারেন্ট ট্রেনিং আমরা করছি, কিন্তু সেই প্যারেন্ট ট্রেনিং আমরা যেটা করছি ওটা হচ্ছে স্পেশাল এডুকেটর আমাদেরকে ট্রেনিংটা করাচ্ছে। তো বেসিক্যালি সেখানে যে এম চ্যাট অথবা আপনার এই যে মাদ্রাজের একটা আছে এমডিপিএস চার্ট, ওটা অনেক লম্বা, সেটাকে একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করছেন উনি, গ্রস মোটর মানে ফাইন মোটর, আপনার ক্লোদিং, ড্রেসিং, সোশ্যাল ইন্টারাকশন, এই জিনিসগুলো। তো সেক্ষেত্রে আমরা ভাবছি, জাস্ট আপনার সাথে আলোচনা করছি, আমরা তো বুঝতে পেরেছেন যে আমাদের উদ্দেশ্য সেই ক্ষেত্রে যদি প্যারেন্টসদেরকে আমরা নিজেদেরকে এডুকেট করতে পারি, সেরকম একটা পরিকল্পনা আপনার পক্ষে যতটুকু সহযোগিতা সম্ভব যদি আমাদের সাথে থাকে, তাহলে হয়তো আমরা একটা ইয়ে করতে পারবো। অবশ্যই আমি চেষ্টা করব ভবিষ্যতে এরকম একটা আর কোনো প্রোগ্রাম যদি আমি করতে পারি। আর কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমরা আজকের মতো আমাদের আজকের পর্বটা শেষ করতে চাই। শেষে আপনি কিছু বলতে চান দাদা? আর কিছু যেটা শেষ কথা দিয়ে শেষ করি, যে যেহেতু প্যারেন্টস অ্যাওয়ারনেস নিয়ে কথা হচ্ছিল, আপনারা যেহেতু এখানে অনেক প্যারেন্টসরাও আছেন যারা হচ্ছে অলরেডি জানেন যে তাদের বাচ্চা অটিজমে আক্রান্ত। এটা ছাড়াও কিন্তু আমরা এখনো অনেক বাচ্চার প্যারেন্টসকে দেখি যাদের যে বাচ্চাগুলো কিন্তু এখনো কমিউনিকেশন শুরু করে নাই, কিন্তু বয়স প্রায় 3 ছুঁই, অথচ তারা এখনো চিন্তা করছে যে আমার বাচ্চা হয়তো একটা সময় গিয়ে কথা বলবে, আমার বাচ্চার বাবা হয়তো 4.5 বছর বয়সে গিয়ে কথা বলেছে। তো এই যদি কাউকে দেখেন এই ভুল করছে, দয়া করে আমি বলবো যে তারা যেন অবশ্যই এখনই সচেতন হয়। কারণ মানে এটা আসলে এমন একটা জিনিস যে হারিয়ে ফেলার পরে আসলে কাজ করার মতো অ্যাবিলিটি আসলে আমাদের মানুষের এই মুহূর্তে খুবই কম। আমরা কিন্তু আসলে এখনো পর্যন্ত অটিজমের কাছে অসহায় বলতে হবে, এটার কোনো আসলে ট্রিটমেন্ট নেই। আমরা যতটুকু সম্ভব আমাদের যতটুকু সাধ্য আছে আমরা চেষ্টা করছি, এবং আমরা সবাই জানি যে আর্লি ইন্টারভেনশন হচ্ছে অটিজমের একমাত্র ট্রিটমেন্ট, একমাত্র ম্যানেজমেন্ট। তো যত দ্রুত সম্ভব যদি আপনারা কাউকে দেখেন যে কোনো প্যারেন্টস ভুল করছে বা কোনো প্যারেন্টস সচেতন না, আমি জানি যে বাংলাদেশের পার্সপেক্টিভে প্যারেন্টসকে এগুলো আসলে বলতে গেলেও আসলে তারা প্রথম দিকে এটাকে ভুল বোঝা শুরু করে, কিন্তু তারপরেও আমি বলবো যে যদি কোনো বাচ্চাকে দেখেন যে সে তার বয়স প্রায় 2.5 বছর পার হয়ে যাচ্ছে, 3 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো কমিউনিকেট করছে না, কিছু ফিচার আসা শুরু করছে, আপনার কাছে মনে হচ্ছে, দ্রুত আপনারা হচ্ছে তাদেরকে একটু সাজেশন দেন যে তারা যেন তাড়াতাড়ি। আমাদের প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করছি, আমরা এটা করছি। আমাদের ভিডিওগুলো যেহেতু ইউটিউবে দেওয়া হয়, অনেক প্রশ্ন করে, আমরা সাথে সাথে তখন তাদেরকে আপনার করার এখনই দ্রুত অ্যাকশন নেওয়ার কথা বলি। অনেকে আমরা যেটা আপনি বলছেন যে আমার ফ্যামিলি থেকে তো বলছে যে না অসুবিধা নাই, ঠিক হয়ে যাবে, এতো দেরিতে কথা বলেছিল বা এগুলো শুনবেন না, যেহেতু বাচ্চাগুলো আলাদা একজন থেকে আরেকজন, একবার অ্যাসেসমেন্ট করতে তো অসুবিধা নেই। জি সেটাই। এটাই। আর হচ্ছে আপনার দাদা অবশ্যই আপনার এই প্রোগ্রামের পরেই কিন্তু আমি একটা বড় চাপের মধ্যে পড়বো, বুঝতেই পারছেন, সবাই আমার কাছ থেকে আপনার চাইবে। সুতরাং আপনাকে কিভাবে পাওয়া যাবে সেটা আপনি আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। সেখানে তো লিমিটেশনের ব্যাপারটাও তো আমরা আমরা তো বলে নিয়েছি অলরেডি যে আপনার অফিসের কাজ শেষ করে আপনি যেভাবে যতটুকু পারবেন। নরমালি আমার আসলে সেই সকাল 9টা টু রাত্র 9টা পর্যন্ত পেশেন্টই থাকে। তো এরপরে আসলে আমার নিজের কেউ যদি আমার শিডিউল দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে আমার কি পরিমাণ রাশ যায়। আমি তারপরও চেষ্টা করব যতটা সম্ভব, আমি আসলে ওভাবে কথা দিতে পারবো না, কারণ আমি আসলে মানে কথা দিয়ে কথা না রাখার মতো আসলে এই জিনিসটা ঠিক না। যে সীমাবদ্ধতা আছে, তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি নিজে থেকে আপনার আগ্রহটা দেখিয়েছেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনি কথা দিয়েছেন যে আপনি যতটুকু সম্ভব আপনার সাধ্য অনুযায়ী থাকবেন। আশা করি এভাবে যদি আপনারা থাকেন, আমরা এই প্ল্যাটফর্মটা যদি এই আলোচনার একটা জায়গা তৈরি করতে পারি যেখানে দল মত নির্বিশেষে বা এই ব্যারিয়ার থেকে বের হয়ে এসে, যেহেতু সম্পূর্ণ একটা নন প্রফিট বা আমাদের কোনো স্কুলও নেই, কোনো সেন্টারও নেই, আমরা মূলত আলোচনা করি, মূলত কথাবার্তা বলি, এই অনলাইনে আমরা কথা বলি। সুতরাং সেখানে আমাদের সাথে থাকবেন। এই বাচ্চাগুলোর বাবা মা তারা যথেষ্ট, আমরা খুবই অসহায় অবস্থার মধ্যে আছি, আপনারা তাদেরকে দেখছেন, সবাইকে প্রতিদিনই দেখছেন। অসংখ্য ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য এবং চমৎকার এই আলোচনার জন্য এবং আপনার পরামর্শের জন্য।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। অবশ্যই, আমি তো অনেকদিন ধরে এক্সপেক্ট করছিলাম। তারপর আজকে আমরা আমাদের জন্য একটা বিশেষ দিন ছিল এমন একটা এপিসোডের জন্য। আশা করি আপনার সময় সুযোগ অনুযায়ী আমরা আবার পাবো। জি, অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ।